আনন্দবাবু সকালের পেপার পড়ছিলেন চেয়ারের ওপর পা তুলে। এমন সময় পায়ে মেয়েলি হাতের স্পর্শ পেয়ে চমকে তাকাতেই দেখলেন তার একমাত্র কন্যা যুথিকা হাসি মুখে দাঁড়িয়ে আছে। বরাবরই রাজবাড়ি চেহারার মানুষ আনন্দবাবু। পুরো নাম আনন্দ শঙ্কর রায়। পূর্বপুরুষ জমিদার ছিলেন, এখনো তাই, চালচলনে জমিদারি ভাব। একটা সময়ে তাঁর দুর্দণ্ড প্রতাপে নিজের স্ত্রী আর মেয়েও ভয়ে তটস্থ থাকত। তাই এহেন পরিবারে কিছুদিন আগেই ঘটে গেল সেই অঘটনটা। না, কোনো দুর্ঘটনা হয়নি, কেউ মারাও যায়নি। আনন্দবাবুর অমতে তার একমাত্র কন্যা যুথিকা ভালোবেসে বিয়ে করে ফেলেছে এলাকার এক সময়ের সমাজবিরোধী সম্রাটকে। এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড যে তার আদরের মেয়ে ঘটাবে, এ কথা সুস্থ দেহের মানুষও কল্পনা করতে পারবে না। আনন্দবাবু জাতপাত মানেন না বটে, তা বলে সামাজিক একটা সম্মান বা প্রতিপত্তি তো থাকবে। শেষে বিয়ে করল কিনা একটা সমাজবিরোধীকে? না, এই কথা জানার পর উনি 7 দিন হাসপাতালে ছিলেন। সুগার প্রেশার হাই তো হয়েছিলই, তার সাথে হয়েছে অ্যালজাইমার্সও। অবস্থা এমন, প্রতিনিয়ত ওষুধ খেয়েও অতীতের সব কথা মনে রাখতে পারেন না। জীবনের প্রতি এক চরম ঘেন্না চলে এসেছে তাঁর। না 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 না, আমি তো বুঝতেই পারছি না ওই জানোয়ারটার মধ্যে কি আছে যে আমার মেয়েটা এত বড় ভুল করলো। হ্যাঁ, এই মাস সাথে আগেই তো কোথায় গুন্ডামি করে ধরা পড়েছিল ছেলেটা। অনেক বারণ করেছিলেন মেয়েকে, বুঝিয়েছিলেন ওই কুলাঙ্গারটাকে বিয়ে করে চরম আর্থিক কষ্টে পড়বি, তুই চরম আর্থিক কষ্টে পড়বি। তার উপর জীবনের কোনো সুস্থিরতা থাকবে না রে, থাকবে না। যখন তখন গুলি বোমা খেয়ে ছেলেটা মরবে, আর তুইও খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবি। কিন্তু কে কার কথা শোনে? ওর বান্ধবীদের কাছে নাকি আবার গল্প করেছে যে সমাজ বিরোধী ছেলেদের নাকি ওর ভালো লাগে। ওই রকম একটা অনিশ্চিত উচ্ছৃঙ্খল মার্কা জীবনী ওর পছন্দ। ছি ছি ছি, বোঝো ঠেলা, কপাল কপাল। আনন্দবাবু তবুও বাধ্য হয়েছিলেন ওদের 4 হাত একত্র করতে, কারণ মা মরা মেয়ে তিনিই যুথিকাকে বড় করেছেন। স্ত্রীর ছবির সামনে যখনই দাঁড়াতেন তখনই মনে হতো ফটোর ভেতর থেকে স্ত্রী বলছেন, দেখো, বিয়ের আগে ছেলেটা যাই করুক, বিয়ের পর তো ওকে পাল্টানোর সুযোগ দাও। তোমার তো প্রচুর সম্পত্তি আছে, দাও না একটা ব্যবসায় ঢুকিয়ে। অবশেষে তাই করতে বাধ্য হয়েছেন তিনি। নিজের একটা বাড়ি, একটা গাড়ি আর একটা ব্যবসায় ওকে ডিরেক্টর করে দিয়েছেন। তবে সম্মান কিন্তু থাকলো না ওনার। চারদিকে চিচি করছে লোকে, কি না প্রখ্যাত জমিদার আনন্দ শঙ্কর বাবুর জামাই জেল খাটা সমাজ বিরোধী। কি চাও? পেপার থেকে মুখ না সরিয়ে শুধলেন তিনি। বলছি বাপি, আমরা আগামী 8 তারিখ হানিমুনে যাচ্ছি, তাই। চোর বাটপাড়ের আবার হানিমুন কি হে? বাবা, কি সব বলছো? ঠিকই তো বলছি, হানিমুনে যাচ্ছে। হানিমুনের আর কি বাকি আছে বলো? গত বছর খানেক ধরেই তো ওই পাড়ায় ও পাড়ায়, এই গলিতে সে গলিতে, মাঠে ময়দানে পার্কে, এমনকি নতুন বাড়ির ওই কার্নিশও তো বাদ যায়নি বাছা। মান সম্মান তো একেবারে ধুলোয় মিশিয়েছ। আর কি বাকি আছে বলো বলো? যাও যাও, এখন যাও, আর যা বাকি আছে তাও গিয়ে ওই গঙ্গায় দিয়েছো। ছি, হানিমুনে? এই, তা কত টাকা লাগবে তোমাদের ওই হানিমুনে? সেটাও তো ওই আমাকেই দিতে হবে, তাই না? তোমার সম্রাট তো ওই নামেই সম্রাট। আমার অত বড় একটা মিনারেল ওয়াটারের কোম্পানি, যাকে সে সত্যিকারের জলেই মেশাতে চলেছে, সম্রাট। লজ্জা লজ্জা। না বাপি, 1 টাকাও লাগবে না, শুধু খবরটা জানাতে এসেছি। সম্রাট আপ্রাণ চেষ্টা করছে পুরনো সব সম্পর্ক মুছে নতুন করে বাঁচতে।
ও অচিরেই তোমার ওই কোম্পানিকে লাভ করাবে, একটু অপেক্ষা করো। এই থাক 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 থাক, ভবিষ্যৎবাণী করতে হবে না। এখন আমার একটা হুঁশিয়ারি শোনো, যেখানে থাকছো সেই বাড়িটাও তো আমার, তোমাদের শুধু থাকতেই দিয়েছি। এছাড়া তোমার বিয়েতে তো কম কিছু দেইনি আমি বাপু। ওই ঘরের আসবাবপত্রগুলো নতুন না হলেও কিন্তু মাথায় রেখো, ওগুলো কিন্তু খুব দামি এবং প্রচন্ড দামি। এছাড়া প্রায় 50 ভরি সোনার গয়না আছে কিন্তু আলমারির লকারে। এক সময় তো আমি আর থাকবো না, তখন এই লোফারটার কিছু ভালো মন্দ হয়ে গেলে, হ্যাঁ, ওই গয়না দিয়ে বাকি জীবনটা তোমার হয়তো চলে যাবে। যাবার আগে ওই গয়নাগুলো আর আসবাবপত্রের ইন্স্যুরেন্স একটা করিয়ে যেও। কোনো সিকিউরিটি কোম্পানিকে বাড়িটার দেখাশোনার একটা দায়িত্ব দিও, যাতে বাড়িতে কোনো চুরি ডাকাতি না হয়। না না না, অবশ্য এই সমস্ত বৃথাই আমি ভাবছি আর বলছি। বড় স্মাগলার তো তোমার বাড়িতেই আছে, তাই না? যাই হোক ওই বাড়ির কোনো জিনিস যেন খোয়া না যায়, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। হ্যাঁ, এটা মাথায় রেখো, বুঝেছ? সেটার দায়িত্ব আমার বাপি, আমি আজই ওর সাথে কথা বলছি। ঠিক আছে যা। যাচ্ছ কোথায়? জায়গাটার নাম কি? সিকিম, 7 দিনের ট্যুর। আমরা 8 তারিখ যাচ্ছি, হাতে মাঝে 4 দিন সময় আছে। ঠিক আছে, আমি আসছি এবার। জ্যোতিকা বের হতে যেতেই শিবেন এসে হাজির, মাত্র 2 ফুট উচ্চতার একজন বামুন। এই যে শিবেনদা, আমি আর ছোট দাদাবাবু 7 দিনের জন্য বাড়ি থাকবো না। এই কদিন যেন বাবার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়, বিশেষ করে বাবার ওষুধগুলো সময় মতো দেবে। জানোই তো বাবা ভুলো মন স্বভাবের। কথাগুলো ঝড়ের গতিতে বলে জ্যোতিকা বেরিয়ে যেতে শিবেন চায়ের প্লেটটা টি টেবিলে রাখল। আজ শুনবেন কৃষ্ণ গুপ্তের লেখা একটি রহস্যমূলক তদন্ত গল্প, বন্ধ ক্যাবিনেট রহস্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রতিবারের মতো এবারেও বলি, আমাদের চ্যানেলটিকে এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় গল্প শোনার পর সাবস্ক্রাইব করবেন, তাহলে আসুন শুরু করি আজকের গল্প। কিন্তু গল্প শোনার পর আমাদের উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, বন্ধ ক্যাবিনেট রহস্য। সেদিন রাতে একটু তাড়াতাড়ি ফিরে এলো সম্রাট। তারপর বারান্দায় আনমনা বসে থাকা জ্যোতিকাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ও পেছন ফিরতেই ওর চোখে জল দেখে অবাক হলো। আরে কি ব্যাপার, কাঁদছো কেন? বাবার কাছে গেছিলাম আজ সকালে, আবার যাচ্ছে তাই কথা বললো আমার সাথে। নিশ্চয়ই কারণটা আমি। ওর কথায় জ্যোতিকা চুপ করে রইল। তারপর ওর আলিঙ্গন থেকে মুক্ত হয়ে বলল, বাবা একটা হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি? শার্ট খুলতে খুলতে সম্রাট থমকে দাঁড়ালো। ততক্ষণে জ্যোতিকা বাবার সাথে যা কথাবার্তা হয়েছিল তা উগরে দিল। উনি কথাগুলো খারাপ বলেননি, তবে সম্রাট হালদারের বাড়িতে চোর ডাকাত পড়বে এমনটাও হবে না কোনোদিন। তবুও উনি যখন বলেছেন তখন তো কথা মতো সব করতেই হবে। আমিও চাই না উনি আমার জন্য তোমাকে কথা শোনান। দাঁড়াও, আমি আজ সিকিউরিটি কোম্পানির সাথে কথা বলছি। সম্রাট মোবাইলে একটা নাম্বার বের করে ডায়াল করল। হ্যালো, অনামিকা সিকিউরিটি সার্ভিস। বলছি স্যার, বলুন কি জানতে চান? বলছি 7 দিন বাড়িতে থাকবো না, বাড়িতে সিকিউরিটি গার্ড লাগবে। ওকে, আপনার বাড়ির ঠিকানাটা বলুন, কাল বাড়িতে প্রতিনিধি ভিজিট করবে। ঠিক আছে, লিখুন 55 নম্বর পারুইপাড়া রোড, শুশুনা।
সম্রাট ফোন রাখতেই যুথিকা একটা প্রাণবন্ত হাসি নিয়ে তাকালো। তাহলে ব্যবস্থা হলো? হ্যাঁ, এটা আর কঠিন কাজ কি, তবে এটা ভেবে হাস্যকর লাগছে, আমার জন্য আগে লোকে এলাকায় সিকিউরিটি জনিত সমস্যায় ভুগত, পাড়ায় পাড়ায় বোমা চার্জ করতাম একটা সময়, আর এখন আমি নিজের বাড়িতে সিকিউরিটি রাখছি। এতে অবাক হওয়ার কি আছে? সবকিছুরই তো একদিন পরিবর্তন হয়। হ্যাঁ হয়, তবে তুমি আমার জীবনে না এলে হয়তো আমি পাল্টাতাম না। আচ্ছা, একটা কথা বলো তো, আমায় পছন্দ করলে কিভাবে, যখন তোমাদের এত বড় স্টেটাস, সম্পত্তি, আর আমি? থাক, এবার রান্নাঘরে যেতে হবে, পুরনো কথা আর তুলো না। আচ্ছা, সিকিউরিটির তো ব্যবস্থা হলো, কিন্তু ইন্স্যুরেন্সটার কি হবে? ওটাও হয়ে যাবে কাল। আমার এক বন্ধু আছে একটা প্রাইভেট সংস্থায়, তুমি চিন্তা করো না। পরদিন সকালে সিকিউরিটি কোম্পানির লোক বাড়িতে এলো। বাড়িতে অনেকগুলো ক্যাবিনেট আছে দেখছি, এগুলো চাবি কোথায় থাকে? সিকিউরিটি কোম্পানির প্রতিনিধি মিস্টার আরিফ আহমেদ সবকিছু খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, একটু বেশি আছে, আর সবগুলোতেই অল্প বিস্তর দামি শৌখিন জিনিসপত্র আছে। এর চাবি আমার কাছেই থাকে। যুথিকা পরপর ক্যাবিনেটগুলো খুলে দেখাতে দেখাতে বলল, ঠিক আছে, চাবিগুলো কিন্তু লক করে নিয়ে যাবেন। আচ্ছা, কোনো ক্যাবিনেটে গয়না আছে? আমাদের একটু মার্ক করতে হবে, ছবিও তুলে রাখবো। অবশ্যই, আসুন আমার সাথে। যুথিকা পাশের ঘরে আরেকটা ক্যাবিনেটের সামনে নিয়ে এলো, তারপর তার পাল্লা খুলে দাঁড়ালো। আরিফ বাবু ভিডিও রেকর্ডিং করা শুরু করলেন। যুথিকা একে একে বেশ কিছু গয়নার বাক্স খুলে দেখালো। পটাপট ছবি তুলতে লাগলেন আরিফ বাবু, তারপর হেসে বললেন, একটা কথা জিজ্ঞাসা করছি, প্লিজ কিছু মনে করবেন না। নিশ্চয়ই, বলুন প্লিজ। আচ্ছা, এত লাখ লাখ টাকার গয়না বাড়িতে রাখেন কেন? এগুলো তো ব্যাংকে রাখার কথা, আমাদের তো হেডেক বাড়িয়ে দিলেন। হ্যাঁ স্যার, তা পারতাম, কিন্তু আমার বাবা প্রখ্যাত আনন্দশঙ্কর রায় পূর্বপুরুষদের এসব স্মৃতি বাইরে রাখতে চান না, তার জন্যই তো সিকিউরিটি বলা। তা ঠিক, তবুও বাড়িতে তো ডাকাতও পড়তে পারে। ওনার কথায় যুথিকা কিছু একটা বলতে যাচ্ছিল, তারপর সম্রাট সামনে আসায় চেপে গেল। মিস্টার আরিফ সম্রাটকে দেখে এক মুহূর্ত থমকালেন, তারপর নমস্কার জানিয়ে বললেন, ঠিক আছে ম্যাডাম, আমার বিভিন্ন বিষয়ের নোট নেওয়া হয়েছে, এবার একটু বসুন, বাকি কথাগুলো সেরে নেব। ওনার কথায় যুথিকা মিস্টার আরিফ আর তার সঙ্গী গার্ডকে সাথে নিয়ে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমটা বাড়ির ঠিক মাঝখানে, সেখান থেকে একটা করিডোর সোজা সদর দরজা অবধি গেছে। করিডোরের উভয় দিকেই দুটি করে ঘর, ড্রয়িং রুমের এক সাইডে রান্নাঘর আর এক সাইডে বাথরুম। এই হলো যুথিকাদের বাড়ির ডিজাইন। মিস্টার আরিফ সবকিছুর একটা স্কেচ করে পাশে বসে থাকা গার্ডের দিকে ইশারা করে বললেন, ওর নাম সদাশিব, ও আর প্রশান্ত বলে আরও একজন গার্ড পালা করে থাকবে এখানে ওই কদিন। ওদের পরিচয়পত্রের কপিগুলো রাখুন আপনি। যুথিকা জেরক্সগুলো নিয়ে একবার মাথা নিচু করে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়াল। মিস্টার আরিফ আবার শুরু করলেন, দেখুন, প্রতিটি ঘরের সমস্ত কিছু ছবি তুলেছি, এরপর কোনো পরিবর্তন করলে তা আমাদের জানাবেন। বুঝতেই পারছেন, অনেক বড় দায়িত্ব, কোনো সমস্যা হলে আমরাও ফাঁসবো, তাই সব কিছু নোট করে রাখতে বাধ্য। নিশ্চয়ই স্যার, তা 7 দিনের জন্য কি পারিশ্রমিক লাগবে? 7 দিনে মোট 21,000 টাকা ম্যাডাম। বাপ রে, এত টাকা? হ্যাঁ ম্যাডাম, একটু বেশি লাগবে, আসলে এত দামি জিনিসপত্র রয়েছে, 24 ঘন্টা 2টো শিফটে লোক রাখতে হবে, এর কমে তো হবে না। তবে ঠিক আছে, আপনারা নয় 2,000 টাকা কম দেবেন, আমি আমাদের স্যারের সাথে কথা বলে নেব। ও বাবা, তাও তো অনেক টাকা, আমি ভেবেছিলাম 1,000-4-5 হবে। না ম্যাডাম, সেটা তো 2-3 দিনের চার্জ, আর এটা 7 দিনের, প্রায় 50 ভরি গয়না আছে, তবুও আমি আর কিছু কমানোর চেষ্টা করব। ধন্যবাদ দাদা। আচ্ছা, আর একটা কথা, আপনারা কি কোনো অস্থায়ী ইন্স্যুরেন্স করিয়ে রেখেছেন? তার কপি কিন্তু লাগবে। হ্যাঁ, ওটা আজই করালাম মিসিসিপি থেকে। সম্রাট এই প্রথম কিছু বলল। ওর কথায় আবার মিস্টার আরিফ ওর দিকে একটু অবাক চোখে তাকালেন। আচ্ছা, আপনার মুখটা বেশ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? সম্রাট প্রায় বলে ফেলছিল,
কোথায় আবার? লকআপেই দেখেছেন। কিন্তু অনেক কষ্টে কথা ঘুরিয়ে বলল, কোথায় আবার, এই এলাকাতেই দেখেছেন হয়তো। তা হবে। যাই হোক, এই ফর্মে সই করে দিন দুজনে, আর প্রপোজাল অ্যাকসেপ্ট করলেই আজই নিচের ডিটেলসে 10,000 টাকা পাঠিয়ে দিন। বাকিটা আপনারা ফেরার পর দেবেন। আর একটা কথা, ঘরের সব ক্যাবিনেট লক করলেও দরজাগুলোর ডুপ্লিকেট চাবি কিন্তু আমাদের দেবেন। আচ্ছা, চলি, নমস্কার। কথা শেষ করে গার্ড সদাশিবকে নিয়ে মিস্টার আরিফ বেরিয়ে গেলেন। 8 তারিখ সন্ধ্যেবেলা যুধিকারা বের হবে ট্রেন ধরবে বলে। বিকেল 5টায় গার্ড সদাশিব এসে হাজির। ঠিক হলো অতিথিদের একটা থাকার ঘরে সদাশিব আর প্রশান্ত পালা করে থাকবে। যথাসময়ে সম্রাট আর যুধিকা উবের ডেকে বেরিয়ে যেতেই সদাশিব ফাঁকা বাড়িতে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। খুব পুরনো আমলের বনেদি বাড়ি, মোটা মোটা সেগুন কাঠের দরজা জানালা, ঘরময় নানান শৌখিন জিনিসের ছড়াছড়ি। ওয়ার্ড্রোবগুলো থেকে বিদেশি খেলনা, শোপিস, দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় জিনিস সাজানো রয়েছে। বন্ধ হয়ে যাওয়া পুরনো ঘড়ি, গ্রামোফোন, এমনকি টাইপরাইটারও রয়েছে। সম্রাটদের বেডরুমে শেয়ালের মাথাটা তো দেখে মনে হচ্ছে একেবারে আসল। ওর দিকেই যেন তাকিয়ে আছে। কোনো কোনো জিনিস কৌতূহলবশত হাতে তুলে দেখতে লাগলো সদাশিব। তারপর পাশের ঘরে গেল। এখানেই ক্যাবিনেটের সব দামি দামি গয়না দেখেছে সে। সেসবের দাম কত হতে পারে তা তার ধারণার বাইরে। হ্যান্ডেলগুলো কৌতূহলবশত টেনে দেখল, না, সবকটাই লক করা আছে। তবে একদম নিচের একটা খোপের ডালাটার হ্যান্ডেল ভাঙা, লকও করা নেই। ক্যাবিনেটের ফ্রেম আর পাল্লার ফাঁকে নখ ঢুকিয়ে টানতেই ওটা খুলে গেল। ভেতরে ফাঁকা। হয়তো হ্যান্ডেলটা আর পাল্টানো হয়নি, তাই ভেতরে কিছু রাখাও হয়নি। একটা পুরনো খবরের কাগজ পাতা রয়েছে, যার উপর টিকটিকি পটি করে রেখেছে। সবকিছু ঘুরে দেখতে দেখতে হঠাৎ ঢংঢং করে রাত 10টার ঘন্টা বাজতেই সদাশিব ডাইনিংয়ে এলো। একটা প্রকাণ্ড দেয়াল ঘড়ি এখনো একটা যান্ত্রিক আওয়াজ করে চলেছে। এটা বোধহয় ইংরেজ আমলের। সদাশিব এটুকু বুঝল, এই বাড়িটার মালিক বনেদি বংশের, তাই সারা বাড়িতেই পুরনো ফার্নিচারে ভর্তি। রাত 10টা বাজে, তাই বাড়ি থেকে আনা রুটি তরকারি দিয়ে ওর ডিনার সারল। তারপর অতিথিদের গদিওয়ালা বিছানায় শুতেই গভীর ঘুমে ঢলে পড়ল ও। সকাল 8টায় বেল বাজতেই বের হয়ে দেখে প্রশান্ত হাজির, অর্থাৎ তার ডিউটি শেষ। এরপর আবার রাত 8টাতে আসতে হবে। সদাশিব প্রশান্তকে পুরো বাড়ি ঘুরিয়ে সব দেখিয়ে ঠিক 8:30টায় বের হলো। প্রশান্ত ছেলেটা মহা ফাঁকিবাজ। ঘরগুলোতে সব ঘুরে ঘুরে দেখারও কোনো উৎসাহ ছিল না, বরং রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল পেয়ে তার থেকে 2-3 ঢোক গলায় ঢালল। সদাশিব অবশ্য রে রে করে উঠল একবার, আরে আরে করছিস কি? ওনারা ফিরে এসে বোতল খালি দেখলে কমপ্লেন করবে মালিককে। প্রশান্ত অবশ্য ওর কথা উড়িয়েই দিল। উপরন্তু একটা চাটু বার করে ফ্রিজ খুলে ডিম বার করে অমলেট বানিয়ে খেলো। তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ওর মদের বোতল নিয়ে টেবিলে বসল। এসব দেখে বিরক্ত হয়েই সদাশিব বাড়ি চলল। আবার রাত 8টাতে ফিরতে হবে এখানে। রাত 8টার কিছু আগেই আবার চলে এলো সদাশিব। দেখলো প্রশান্ত বাড়ি যাওয়ার জন্য রেডি। ওকে বিদায় করে সদাশিব আবার ঘরময় সব ঘুরে দেখতে লাগলো। এমন সময় সম্রাটের ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি সম্রাট। যে বাড়িতে পাহারা দিচ্ছেন সেটা আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। সবকিছু ঠিক আছে তো? একদম স্যার, চিন্তা করবেন না। সম্রাট নিশ্চিন্ত হয়ে ফোন রেখে যুথিকার দিকে তাকিয়ে বলল, না, সব ঠিক আছে, চিন্তা করো না। এমনিতে চিন্তার কিছু নেই। ও তবে তবে শীতের দেশে এসে ঠান্ডাতে এতক্ষণ জবুথবু হয়ে বসেছিল যুথিকা। সম্রাটের কথা একটু নড়ে উঠল। শামশেরকে মনে আছে তোমার? কোন শামশের? ওই যে জোড়া খুনের আসামি? হ্যাঁ, সেই। বেশ কিছুদিন আগে থেকেই আমার উপর রিভেঞ্জ নিতে চায়, কারণ ওই জোড়া খুনের ব্যাপারে আমি পুলিশকে ইনফরমেশন দিয়েছি। তাই আমাকে পাল্টা ফাঁসাতে ও কোনো কিছু করলেও করতে পারে।
বিশেষত এত গয়না যখন বাড়িতে অরক্ষিত পড়ে আছে। প্লিজ সম্রাট, আমার আর এসব গুন্ডা বদমাশির কথা শুনতে ইচ্ছা করছে না। আর তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ আর ওই পথ মারাবে না। আমাদের নতুন জীবন শুরু হয়েছে। তোমাকে এমন ভালো হতে হবে যাতে বাবা তোমাকে নিয়ে গর্ব করেন। আমি তো সেই চেষ্টাই করছি, কিন্তু বের হব বললেই তো আর বের হওয়া যায় না। পুরনো যারা, তারা আমার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে চলো না, আমরা অন্য কোথাও যাই। অন্য কোথাও মানে? মানে অন্য রাজ্যে, যেখানে তোমার অন্ধ অতীত তোমাকে তাড়া করবে না। ছদিন পর সম্রাটরা বাড়ি ফিরল। দুজনের চোখে মুখেই খুশির রেশ। ওরা ঢুকে দেখলো সদাশিব আর মিস্টার আরিফ বসে খোশ মেজাজে গল্প করছে। ওরা ঢুকতেই মিস্টার আরিফ উঠে দাঁড়িয়ে ওয়েলকাম জানালেন, তারপর হাসি মুখে বললেন, ম্যাডাম, চুক্তিপত্র অনুযায়ী আজ সকাল 9টা পর্যন্ত আমাদের ডিউটি দেওয়ার কথা, আর 5 মিনিট আছে। আপনি একবার সব ক্যাবিনেট আর ঘরগুলো চেক করে নিন। কোনো সমস্যা হলে তা এখনই ধরা পড়ুক, না হলে আমরা বেরিয়ে যাওয়ার পর আর কোনো অভিযোগ গৃহীত হবে না। মিস্টার আরিফের কথায় জ্যোতিকা হেসে বলল, আমরা তো জাস্ট ঢুকলাম, তবু আপনি যখন বলছেন একবার চেক করে নিচ্ছি। আসুন আমার সাথে। জ্যোতিকা মিস্টার আরিফকে নিয়ে সবগুলো ঘরই খুঁটিয়ে দেখতে লাগলো। না, কোনো সমস্যা নেই। তারপর তারা সেই ঘরে গেল যেখানে লক করা ক্যাবিনেটে প্রচুর গয়না ছিল। কিন্তু লক খুলেই জ্যোতিকা একটা অস্ফুট চিৎকার করে কাঁপতে কাঁপতে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। কয়েক লক্ষ টাকার গয়না সম্পূর্ণ উধাও। ঘটনার আকস্মিকতায় মিস্টার আরিফের মুখটাও পাশুটে বর্ণ ধারণ করল। মুখ দিয়ে কথা সরছিল না। ততক্ষণে সম্রাটও কিছু একটা অনুমান করে ছুটে এসেছে। চলে এসেছে সদাশিবও। সবার চোখেই অপার বিস্ময়। নীরবতা ভেঙে জ্যোতিকাই প্রথম কথা বলল, এটা কি করে হলো মিস্টার আরিফ? এ তো পুরো শূন্য করে দিয়ে গেছে। এত জিনিসপত্র থাকতে শুধুমাত্র গয়নাগুলোই নিয়ে গেল, কিন্তু চাবি তো আমার কাছে। সম্রাট মিস্টার আরিফের দিকে তাকিয়ে বলল, এর জবাব তো উনিই দেবেন। গত 7 দিন তো ওনার সিকিউরিটি গার্ডরাই পালা করে ডিউটি দিয়েছে, তাহলে গয়নাগুলো চুরি হলো কিভাবে? সরি স্যার, কি বলবো বুঝতে পারছি না। এর আগে তো এরকম কখনো হয়নি। গুগলে আমাদের রেটিংটা একবার দেখুন স্যার। আমার মনে হয় অন্য কোনোভাবে গয়নাগুলো চুরি হয়েছে। মিস্টার আরিফের কথায় সম্রাট দূরে দাঁড়িয়ে থাকা সদাশিবের কলার ধরে কাছে টেনে বলল, আপনি থামুন। এই কালপ্রিটটাকে দুগা দিলেই সব সুরসুর করে বলবে। সরি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি প্রায় 10 বছর ধরে আমাদের সংস্থায় কাজ করছি। বিশ্বাস করুন, আমি এই চুরি সম্পর্কে কিছুই জানি না। সম্রাট সপাটে একটা চড় মেরে ওকে বলল, হয় তুই জানিস, না হয় তোর পার্টনার জানে। তাড়াতাড়ি বল, না হলে মুখের জিওগ্রাফি পাল্টে দেব। সরি স্যার, আমি এ ব্যাপারে কিছুই জানি না। না জানলে তোর পার্টনার নিশ্চয়ই জানে। তাকেও ডাক এখানে, না হলে রক্তগঙ্গা বইয়ে দেব। আমার নাম কিন্তু সম্রাট। স্যার স্যার, ওকে ছেড়ে দিন প্লিজ। আপনার ইচ্ছে হলে পুলিশ ডাকুন, তা বলে একটা নিরীহ মানুষকে এভাবে মারবেন না। মিস্টার আরিফের কথায় সম্রাট সাময়িক রাশ আলগা করতেই সদাশিব মেঝেতে বসে হাউ হাউ করে কাঁদতে লাগল। সরি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু জানি না স্যার। তার মানে আপনি পুলিশ ডাকতে চাইছেন? কিন্তু পুলিশ টুলিশ আমি ডাকবো না। আমার নাম শুনলে লোকে দিনের বেলাতেই দুঃস্বপ্ন দেখে। আমি চাইলে। প্লিজ তুমি একটু চুপ করো সম্রাট। উনি তো ঠিক কথাই বলেছেন। কেন অযথা এই মানুষটাকে মারছো? তাছাড়া খেয়াল করে দেখো, লক কিন্তু ভাঙা হয়নি, খোলা হয়েছে। সুতরাং ডুপ্লিকেট চাবি ছাড়া এই ক্যাবিনেট খোলা অসম্ভব। আমাদের পুলিশকেই ফোন করতে হবে। আরে এই লোকটা তো নিজেও চাবিওয়ালা ডেকে ডুপ্লিকেট চাবি বানাতে পারে, তাই না? সম্রাট ঘুরে দাঁড়িয়ে বলল। ততক্ষণে সদাশিব হাত জোর করে উঠে দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে সম্রাট মাথা নাড়িয়ে বলল, আর তাছাড়া আমি এইসব পুলিশি ঝামেলা একদম চাইছি না। তুমি ভালো করেই জানো সেটা। হ্যাঁ, তুমি চাও বা না চাও, আমি কিন্তু চাইছি।
পেছনে গুরুগম্ভীর আওয়াজ হতেই সবাই ঘুরে দেখল আনন্দশঙ্কর বাবু দাঁড়িয়ে আছেন। তোদের আসতে দেখে আমিও চলে এসেছি, আর ঘরে ঢুকেই সব নিজের চোখেই দেখছি। আমার পূর্বপুরুষের স্মৃতি সব হারিয়ে গেলে আমি কিন্তু কাউকে রেয়াত করব না। হ্যাঁ, মনে রাখিস, আমি এখনই পুলিশকে ফোন করছি। আজকেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। আমি সেটাই চাই। তার মানে কি আপনি আমাকেই সন্দেহ করছেন? আমি যাই সন্দেহ করি না কেন, পুলিশ তদন্ত করে সত্যিটা বার করুক না। তোমার অত চিন্তা কিসের? হে, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করছেন না বাবা। এতে বাপির প্রতি তোমার রাগের তো কোনো কারণ দেখি না। একটা চুরি হয়েছে, তার তদন্তে তো পুলিশ আসবেই। তুমি যখন সমস্ত অতীত ছেড়ে আমাকে বিয়ে করেছো, তখন তোমার বিপদ বা অপমানিত হওয়ার তো কোনো কারণ দেখি না। তাছাড়া বাড়িটা তো বাবারই, গয়নাও তারই উপহার দেওয়া। যুথিকার কথায় সম্রাট চুপ করল। একটা হাত মুঠো পাকিয়ে দেয়ালে একটা ঘুষি ছুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। আরে দাঁড়া দাঁড়া, এরকম ঘটনা আস্তে আস্তে আরো বাড়বে বাড়বে। তারপর তোর মাথায় ঢুকবে যা করেছিস তা ঠিক না ভুল। আধ ঘন্টার মধ্যেই একটা পুলিশ জিপ এসে থামল। লোকাল থানার ওসি মৃগাঙ্ক পাত্র আর তাঁর সহকারী বুদ্ধদেব দাস এসে ঢুকলেন। মৃগাঙ্কবাবু আনন্দশঙ্কর বাবুর পূর্ব পরিচিত, কলেজ জীবনে সহপাঠী ছিলেন। এবছরই রিটায়ার করবেন। তিনি ঘরে ঢুকে সবকিছু ঘুরে দেখলেন, তারপর বিভিন্ন জিনিস নোট করলেন। আনন্দশঙ্কর বাবু যুথিকা আর সম্রাটের আলাদা আলাদাভাবে বয়ান নোট করলেন। তারপর মিস্টার আরিফের সাথেও কথা বললেন। ততক্ষণে বাড়ির খবর পেয়ে অন্য গার্ড প্রশান্তও ছুটে এসেছে। মৃগাঙ্কবাবু কথা বললেন সদাশিব আর প্রশান্তের সাথেও। ততক্ষণে সদাশিবের সাক্ষ্যে জানতে পারলেন প্রশান্তের ডিউটি টাইমে ড্রিঙ্ক করার কথাও। ওর সাথে কথা বলে মৃগাঙ্কবাবুর সন্দেহ হওয়ায় সেই রাতেই প্রশান্তকে তুলে নিয়ে গিয়ে লকআপে ঢোকালেন তিনি। যাওয়ার আগে আনন্দশঙ্কর বাবু মৃগাঙ্ককে বললেন, মৃগাঙ্ক, তুই ভুলে যা যে কোনো এক সময় আমরা কলেজে সহপাঠী ছিলাম, বুঝেছিস? আমার প্রায় 30 লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। আজ যুথিকার মা যদি বেঁচে থাকতো তাহলে আমি কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারতাম না রে। তোকে যে করেই হোক আসল অপরাধীকে কিন্তু খুঁজে বার করতে হবেই। সে যদি আমার নিকট আত্মীয় হয় তাতেও যেন তদন্ত ঢিলে না হয়। প্লিজ এটা মাথায় রাখিস মৃগাঙ্ক। শেষ কথাটা যে সম্রাটের উদ্দেশ্যে বলা হয়েছে তা সম্রাট আর যুথিকা বেশ ভালোই বুঝতে পারল। ইন্সপেক্টর মৃগাঙ্কবাবু মৃদু হেসে মাথা নেড়ে বললেন, তবু একটা কথা বলবো ভাই, এত টাকার গয়না বাড়িতে রেখে তুই ঠিক কাজ করিসনি। একটা লকার ভাড়া করতে পারতিস, তার উপর বাড়িতে রাখলেও এ বাড়িতে না রেখে তোর বেডরুমেই রাখতে পারতিস। যখন জানিস বাড়িতে। সম্রাটের দিকে তাকিয়ে কথাটা অসমাপ্ত রেখেই উঠে দাঁড়ালেন মৃগাঙ্কবাবু। তারপর মিস্টার আরিফের দিকে তাকিয়ে বললেন, আমি জানি আপনাদের কোম্পানিকে, বেশ ভালো সার্ভিস আপনাদের, তবে তদন্তের প্রয়োজনে হয়তো আবারও আসতে হবে বা থানায় ডেকে পাঠাতেও পারি। স্যার, আমি কিছু জানি না স্যার। মাল খাওয়া ছাড়া আমার কোনো বাজে নেশাও নেই। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। প্রশান্তকে টেনে হিঁচড়ে জিপে তোলার সময় বেচারি কেঁদে উঠল। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার। পরদিন সকালে মৃগাঙ্কবাবু আবার আনন্দশঙ্কর বাবুর বাড়িতে এলেন, সাথে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সদর দরজা থেকে শুরু করে পুরো বাড়ির যাবতীয় আসবাবপত্র, ক্যাবিনেটের হ্যান্ডেল, কোনো কিছু বাদ গেল না। উপরন্তু আজ তিনি যুথিকা আর সম্রাটের আবার সাক্ষ্য নিলেন, তবে দুজনকেই আলাদাভাবে, বিশেষ করে সম্রাটকে। ওরা সিকিমে কোন কোন হোটেলে উঠেছিল তাদের নাম আর নাম্বার নিলেন। তারপর সবশেষে সম্রাটকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার কি মনে হয়
এই গয়না চুরিটা আপনাদের দলের কোনো পুরনো সাথী করেনি তো? এমন কেউ কি আছে? আছে, হতে পারে এটা শামসের আর ওর দলের কাজ। আমার একটা বদনাম চাইছে ও অনেক দিন ধরে। আমি জেলে গেলে ও নতুন ডন হবে। সেদিন থানায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ অনুপ মালাকারের সাথে আলোচনা করলেন মৃগাঙ্কবাবু। আলমারিতে শুধু 3 জনের ছাপ পাওয়া গেছে। একজন হলো জ্যোতিকা, আরেকজন সদাশিব, আরেকজনের ছাপ ওই বাড়ির কারোর সাথে ম্যাচ করছে না। ওই অচেনা ব্যক্তির হাতের ছাপ অবশ্য বাড়ির অন্য কোথাও পাওয়া যায়নি। তার মানে লোকটা কি আকাশ থেকে পড়ে শুধুমাত্র ক্যাবিনেটের সামনেই গেছে আর গয়না নিয়ে আবার ভ্যানিশ হয়ে গেছে? না, মৃগাঙ্কবাবুর কাছে এর কোনো উত্তরই নেই। তবে সদাশিবেরও হাতের ছাপ পাওয়া যাওয়ায় তাকেও লকআপে নিয়ে জেরা করেন মৃগাঙ্কবাবু। তবে নতুন কোনো কিছু বার করা যায়নি। জেরাতে বারবারই সদাশিব জানিয়েছে যে প্রতিদিনই একবার করে আলমারির লক পরীক্ষা করত ও, সে কারণেই তার হাতের ছাপ পাওয়া গেছে। এদিকে প্রশান্তকে জেরা করেও কিছু পাওয়া গেল না। আসলে 2 গার্ডের কেউই হলফ করে বলতেই পারল না চুরিটা কখন হয়েছে, আর সেটাই তো মহা রহস্য। 3 দিনেও কিছু বুঝতে না পেরে বাধ্য হয়ে মৃগাঙ্কবাবু মোবাইল ঘেটে একটা নাম্বার বার করলেন। হ্যালো দেবাশিস, কেমন আছো? হ্যাঁ স্যার, চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? আর কেমন, রিটায়ার্ড হলেই বাঁচি। যা সব বিদঘুটে কেস আসছে, কুল কিনারা পাচ্ছি না। কেন স্যার, কি হয়েছে? ফোনে বলা যাবে? তুমি একটু আসতে পারবে ভাই? আজ রাতে না হলেও কাল সকালে। তাহলে আগামীকাল আসছি সকাল 9টায়। দেবাশিসের সাথে কথা শেষ হতেই মৃগাঙ্কবাবু নিশ্চিন্তে ফোন রাখলেন। ভারত বিখ্যাত গোয়েন্দা দেবাশিসের কাকা নীলমণি সামন্ত একসময় ডিএসপি ছিলেন। ওনার আন্ডারে কাজ করতে করতেই দেবাশিসের সাথে আলাপ। পরদিন সকাল 9টায় দেবাশিস থানায় এলো। চা খেতে খেতে মৃগাঙ্কবাবুর মুখে রায়বাড়ির সম্পূর্ণ ঘটনাটা শুনল। এমনকি আনন্দশঙ্কর বাবুর জামাতা কুখ্যাত স্মাগলার সম্রাটও বাদ গেল না। সবকিছু শোনার পর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ অনুপ মালাকারের সাথেও দেখা করল। বিভিন্ন প্রিন্টগুলো খুঁটিয়ে দেখল। সত্যিই একটা অদ্ভুত হাতের আর পায়ের ছাপ পাওয়া গেছে আলমারির সামনে, যা দেখে মনে হচ্ছে কেউ একজন আকাশ থেকে পড়েছে, আবার চুরি করে অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওরা আনন্দশঙ্কর বাবুর নিজের বাড়িতে এলো। গতকাল দেবাশিসকে ফোন করার পর মৃগাঙ্কবাবু আনন্দবাবুকে ফোন করেছিলেন। তদন্তের বিষয়ে নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, তদন্তের উন্নতির জন্য তিনি প্রাইভেট গোয়েন্দার সাহায্য নিচ্ছেন। এ ব্যাপারে দেবাশিসকে উনি ডেকেছেন। কথা শোনার পরই আনন্দবাবু দেবাশিসকে একবার দেখতে চেয়েছেন। ওরা যখন আনন্দশঙ্কর বাবুর সদর দরজায় নক করল, তখন সকাল 10টা। একজন বামন গোছের লোক এসে দরজা খুলে উপরে নিয়ে গেল। বৈঠকখানার ঘরে ঢুকতেই ওরা দেখল আনন্দবাবু একটা পেপার পড়ছেন মনোযোগ দিয়ে। আসতে পারি? আরে, আমার ঘরে আসতে তোর আবার পারমিশন লাগবে নাকি মৃগাঙ্ক? আয় আয় আয়। দেখ কাকে নিয়ে এসেছি। মৃগাঙ্কবাবুর কথায় আনন্দবাবু দেবাশিসের দিকে তাকালেন। দেবাশিস নমস্কার করতেই তিনি প্রতি নমস্কার জানিয়ে বসতে বললেন বিপরীত দিকের চেয়ারে। ও, আপনি তবে গোয়েন্দা দেবাশিস? নমস্কার নমস্কার। দেবাশিস হেসে মাথা দোলালো। আপনার কথা আমি আগে পড়েছি কাগজে, বুঝলেন? আপনি তো শখের গোয়েন্দা মশাই, তাই না? তা এই কেসটা তো অন্তত আমার কাছে জলের মতো পরিষ্কার। ওই সম্রাটকে ধরে লকআপে ঢোকালেই সব বলে দেবে, পরিষ্কার হয়ে যাবে। ও কিন্তু তোর জামাই, মাথায় রাখিস। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, বড় অভিশাপ। জ্যোতিকা যে এরকম একটা সাংঘাতিক ভুল করে ফেলবে তা তো আমি স্বপ্নেও ভাবিনি। স্যার, উনি একসময় সমাজবিরোধী ছিলেন বলে যে এখনো তাই আছেন, এটা ভাবারও তেমন কিছু নেই। দেবাশিস এতক্ষণ পর প্রথম মন্তব্য করল। হ্যাঁ, সেটাও আমি জানি। তবু ঘুরে ফিরে ওই লোকটাকেই সন্দেহ হচ্ছে। ও নিজে না করলেও ওর লোকই করেছে, দেখুন গিয়ে। আনন্দবাবুর কথায় দেবাশিস মৃদু হেসে বলল,
মৃগাঙ্কবাবুর মুখ থেকে যা শুনলাম আর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞের যা মতামত পেলাম, তাতে মনে হচ্ছে বাইরে থেকে কেউ আসেনি। যে চুরি করেছে সে এ বাড়িতেই ছিল এবং এখনো আছে। কি বলছেন হে ছোকরা? হ্যাঁ, চোর এই বাড়িতেই আছে? আচ্ছা। দেবাশিস কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় দরজার সামনে সেই বামন এসে উপস্থিত হলো, হাতে চা আর স্যান্ডউইচ নিয়ে। লোকটির উচ্চতা মেরে কেটে ফুট 2, মুখের একটা পাশ পোড়ার হালকা দাগ। স্যার, ভিতরে আসবো? চলে এসো, চলে এসো। এরা এরা আমার সমস্ত বন্ধু। লজ্জার কিছু নেই, এসো এসো। আনন্দ শঙ্কর বাবুর কথায় লোকটা হেলতে দুলতে এসে টি টেবিলের ওপর চায়ের ট্রেটা রাখলো, তারপর দ্রুত বেরিয়ে গেল। শিবেনকে তো এখন দেখাই যায় না, অনেক দিন পর দেখলাম। ছেলেটা লজ্জায় খুব একটা বের হয় না, বুঝলি। আজ তোরা এসেছিস তাই বাধ্য হয়েও এসেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, লোকটা এ বাড়িতে? আনন্দের আগে একটা সার্কাস কোম্পানি ছিল, তোমার মনে আছে কিনা জানি না। আজ থেকে বছর 15-20 আগেও বেঙ্গল সার্কাস কলকাতায় চুটিয়ে ব্যবসা করত। তার মালিক ছিল এই আনন্দ। দেশ বিদেশে বেশ ভালোই চলছিল সব রমরমিয়ে। শীতের এক রাতে একটা ময়দানে শো করার সময় কিচেনের পাম্প স্টোভ বাস্ট করে তাঁবুতে ভয়ঙ্কর আগুন লাগে। তাতে বেশ কিছু পশু পাখি পুড়ে মারা যায়। আগুন ছড়িয়ে পড়ে দর্শকদের দিকে, তাঁবুতেও পুড়ে মারা যায় 7-8 জন। সেদিন ছিল রবিবারের নাইট শো, যার ফলে পুরো হাউসফুল ছিল। ভিড়ে ঠাসা গ্যালারিতে তখন পরপর পুড়ে চলেছে কাঠের পাটাতন আর তাঁবুর কাপড়। ভিড়ে তাড়াতাড়ি পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যায় 8-10 জন। 8-10টা দমকল যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে সব ছাই হয়ে গেছে। চারিদিকে শুধু চিৎকার আর চিৎকার। আমি তখন কাছের একটা থানায় পোস্টিং ছিলাম। বিশাল বাহিনী নিয়ে উদ্ধার কাজ সামলালাম। তবে একটা জনস্বার্থ মামলা হয়ে গেল শেষ পর্যন্ত। কোর্ট থেকে শাস্তি হিসেবে এই সার্কাসকে চিরদিনের মতন বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে আনন্দ কারবার বন্ধ করে বাড়ি ফিরে আসে। জীবজন্তু যে কটা বেঁচে ছিল সবাইকে চিড়িয়াখানায় পাঠানো হলো। কর্মচারী আর কলাকুশলীরা সবাই যে যার মতন বাইরে কাজ নিয়ে চলে গেল। কিন্তু শিবেনের মুখে অনেকটা পুড়ে গেছিল। প্লাস্টিক সার্জারির দরকার ছিল, তাতে প্রচুর খরচ হতো। সেটা শিবেনের পক্ষে ব্যবস্থা করা সম্ভব ছিল না। তাছাড়া ওর ওই মুখ দেখে অন্য কোনো সার্কাস কোম্পানি ওকে জোকারের কাজ দিতে চায়নি। শেষ পর্যন্ত আনন্দ শঙ্করী মায়ার বশবর্তী হয়ে ওকে একটা বাড়িতে নিয়ে এসে ওর চিকিৎসা করে। যদিও পুরো ঠিক হয়নি, সেই থেকে এই বাড়িতেই শিবেন রয়েছে। সব শুনে দেবাশিস কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর চায়ে চুমুক দিল। তারপর চা শেষ করে ঘরময় পায়চারি করতে করতে মুগ্ধ হয়ে ওয়ার্ড্রোবগুলো খুলে দেখতে লাগলো। মাঝে একটা ডাস্টবিনে কি একটা নজরে পড়তেই সেটা কুড়িয়ে দিল। আনন্দ শঙ্কর বাবুর টাকা পয়সার অভাব নেই, সারা ঘরে প্রাচুর্যের ছাপ স্পষ্ট। ঘরে পূর্বপুরুষদের বেশ কিছু বাঁধানো ছবি, দেয়াল জুড়ে বেশ কিছু ওয়ার্ড্রোব দামি শোপিসে সাজানো রয়েছে। আরে কি এত দেখছেন গোয়েন্দা সাহেব? এখানে কি কোনো কুলু খুঁজছেন নাকি? খোঁজাই গোয়েন্দাদের কাজ স্যার, তবে আমার আসল কাজ আপনার ওই বাড়িতে যাওয়া। তার আগে এই বাড়িটাও একটু ঘুরে নিচ্ছি। চলুন চলুন, আমি নিজেই নিয়ে যাচ্ছি একবার। আসুন আসুন, আমার সঙ্গে সঙ্গে আসুন। ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে মেন রোডে ওঠার পরিবর্তে পিছনের বাগানের দিকে এলো। তারপর বাগানে পা রেখে বাগানের বিপরীত দিকে হাত দেখিয়ে আনন্দ শঙ্কর বাবু বললেন, ওই যে ওখানে, ওইটা হচ্ছে আমার মেয়ের বাড়ি। আসলে সবটাই আমার। মেয়েটা যাতে ওই জলে না পড়ে, তাই ওই পুরনো বাড়িটা ওকে দিই। একটু এদিক দিয়ে একটু সাবধানে আসবে না। ঘাসের উপর পুরনো টালি বিছানো রাস্তাটা পরিচর্যার অভাবে আজ একটু বিপর্যস্ত হয়ে রয়েছে, পিছলে পড়ে যেতে পারেন। একটু সাবধানে আসুন। এদিক দিয়ে আসুন। তার মানে এই দুটো বাড়ি আর মাঝের বাগানটাও আপনাদের? আপনি 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 ঠিকই ধরেছেন, পুরোটাই আমার। তবে মেয়ে বড় হচ্ছে দেখে নতুন এই বাড়িটা আমি এই বছর 10 আগেই করেছি। আগে ওই ব্যবসার কাজকর্ম হতো, কিন্তু এখন তো সবকিছু বাইরেই হয়। মানে মাঝে এই বাগানটুকু রয়ে গেছে, বুঝেছেন? আর এটা এখন
শিবেনকেই বলে বলে পরিষ্কার করাতে হয়। ওই তো বেটা ওদিকে বাগানে ওই দেখুন ঘাস তুলতে যাচ্ছে। দেবাশিস এক মুহূর্ত দাঁড়িয়ে দেখল পুরো বাগানেই বড় বড় ঘাস আর জঙ্গলে পরিপূর্ণ, বাহারি গাছগুলোর ঢাকা পড়ে গেছে। দেবাশিস স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খান দুয়েক ফটো তুলল। তা দেখে আনন্দশঙ্কর বাবু হেসে বললেন, এই ছবি আর কি তুলবেন? আমার পুরনো অ্যালবামটা দেখাবো বরং, চলুন। কথা বলতে বলতে আনন্দশঙ্কর বাবু ওদের বাগান পেরিয়ে সামনের দিকে এলেন। কলিং বেল টিপতেই যুথিকাই দরজা খুলল। আসুন আসুন, আপনারা, বাপি বলেছিলেন আপনারা যে আসবেন। যুথিকাকে টপকে আনন্দশঙ্কর বাবু সবার আগে ভেতরের দিকে চললেন, পেছনে বাকিরা। সম্রাট কোথাও বের হচ্ছিল, ওদের সবাইকে দেখে থমকে দাঁড়ালো। যুথিকা ওকে বলো যেন কোথাও না বের হয়। ওনারা আগে সবকিছু ঘুরে দেখুক, তারপর দেখা যাবে। মৃগাঙ্ক বাবু দেবাশিসকে ইশারা করতেই দেবাশিস এসে বলল, স্যার ব্যস্ত হবেন না, আমি সব দেখে নিচ্ছি। তা কোন ক্যাবিনেটটা থেকে গয়না উধাও হয়েছে? দেবাশিসের কথায় যুথিকা এসে একটা ক্যাবিনেটের পাশে গিয়ে দাঁড়াল। দেবাশিস গিয়ে যুথিকার থেকে তালাচাবি বার করে খুলল মাঝের বড় পাল্লাটা। ভেতরে দুপাশে 4টে করে তাক, সবই সেগুন কাঠের তৈরি, চকচক করছে এখনো পালিশে। সামান্য কিছু টুকটাক ব্যবহার্য জিনিস পড়ে আছে ভেতরে। এইখানটাই তো ছিল প্রায় 50 ভরি গয়না, একটা নীল কাপড়ে মোড়া ছিল, বুঝেছেন? হ্যাঁ বাপি, 50 ভরি নয়, ওটা 60 ভরি হবে। ওই যে 2 মাস আগে সম্রাট আমাকে একটা 10 ভরির দামি চেন দিয়েছিল না, ভুলে গেলে? 10 ভরি না ছাই, দেখা যাবে ওই 3-4 ভরি হবে। তাও আবার কাঠটা ছেড়ে দিয়েছে শালা, কে জানে। আমার কাছে যা বেতন পায় তাতে করে আর ওই। বাপি প্লিজ চুপ করো না, ঘরোয়া কথা বারবার বাইরে প্রকাশ না করলেই কি নয়? ওদের কথায় দেবাশিস বিশেষ কর্ণপাত না করে এক মনে ক্যাবিনেটটির সবকিছু খুঁটিয়ে দেখতে লাগলো। মাঝের বড় পাল্লাটা দেখার পর সাইডের ক্যাবিনেটগুলোও ভালো করে পরীক্ষা করলো ও। বাঁদিকের ক্যাবিনেটের 3টে তাক, প্রতিটিতেই আলাদা করা পাল্লা। ওপরের তাকে কিছু জামা প্যান্ট রাখা, মাঝেরটাতে কিছু পুরনো পুতুল রাখা। সেদিকে তাকিয়ে আনন্দবাবু বললেন, হ্যাঁ ওইগুলো সব যুথিকার ছোটবেলার। ওকে তো কাছে পেতাম না, কালিম্পং এ বোর্ডিং এ থেকে পড়াশোনা করতো। সেই তো বছরে 2 বার দেখা হতো ওর সাথে। ও, আপনি বোর্ডিং এ পড়তেন? হ্যাঁ, এছাড়া আর কি করতো? আনন্দর তো বাইরে সার্কাস নিয়ে শো দেখাতে যেতে হতো, আর বৌদিও তো ওর ছোটবেলাতেই চলে গেছে, আর কোনো উপায় ছিল না ওর। নিচের তাকটা প্রায় ফাঁকা, কিছু শুকনো খবরের কাগজ দলা পাকিয়ে পড়ে আছে, তাতে কিছু টিকটিকের নাদি পড়ে আছে। ওই পাল্লাটার লক ভাঙা। এটাতে কিছু রাখতেন না? আরে দেখতেই তো পাচ্ছেন লক ভাঙা, তাও আবার প্রশ্ন করছেন? সত্যি সরি, আর প্রশ্নটা করা ভুল হয়েছে। আচ্ছা, এবার ডান দিকের ক্যাবিনেটটাও দেখি। কথা বলতে বলতে দেবাশিস আরও পড়ে থাকা ক্যাবিনেটগুলোও দেখল, তারপর ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলো। এই ঘরটার ঠিক পেছনেই বাগান, আর তার পেছনে আনন্দবাবুর নতুন বাড়িটা। আস্তে আস্তে পুরো বাড়িটাই খুঁটিয়ে দেখল ও। ডাইনিংয়ে দেখা হলো সম্রাটের সাথে, নিজেই আগ বাড়িয়ে আলাপ করল, আপনার সাথে আমার একটু একান্তে কথা বলা প্রয়োজন, তবে এখানে নয়, আমরা বাগানে 2টো চেয়ার পেতে বসতে পারি। অবশ্যই, আমার কোনো অসুবিধে নেই, চলুন যাওয়া যাক। ওরা মেন দরজা দিয়ে বাইরে এসে ঘুরপথে বাগানের সামনে এসে দাঁড়ালো। সামনের ঘাসের লনে একটা টি টেবিল আর 3-4টে চেয়ার পাতা ছিল, তার মধ্যে 2টো টেনে দেবাশিস আর সম্রাট মুখোমুখি বসলো। আমি বেশ বুঝতে পারছি আপনার অন্ধ অতীত আপনাকে বারবার বিব্রত করছে। কি আর করা যাবে বলুন, বিশেষ করে কেউ যদি বিশ্বাসই না করে আমি পাল্টে গেছি, তাহলে তো আর কিছুই করার নেই না। আচ্ছা, আপনি এখন ওনার অফিসে চাকরি করেন, তাই না? হ্যাঁ, তা তো করি। পেট চালাতে, ভদ্রভাবে বাঁচতে গেলে তো কিছু করতেই হবে। আচ্ছা, ওনাদের অফিসে কি ধরনের কাজ হয়? আসলে সার্কাস কোম্পানি বন্ধ করার পর উনি কি বিজনেস শুরু করেছেন? আমি যতদিন কাজ করছি তাতে ওনার 2টো ব্যবসা চলছে, একটা মিনারেল ওয়াটারের আর একটা রোড ট্রান্সপোর্টের।
আমি আগে মিনারেল ওয়াটারেরটা দেখতাম, কিন্তু ব্যবসাটা একটু পড়ে যেতে এখন রোড ট্রান্সপোর্টটাই দেখি। কারণ যতই হোক এতগুলো গাড়ি লরি সামলাতে একটা মাসল পাওয়ার লাগে, আর কাজটাও আমার পছন্দের। বাহ, তাহলে আপনি আপনার চাকরিতে খুশি, তাই তো? অবশ্যই, বেশিরভাগ সময় অফিসের কাজের বদলে ফিল্ডে থাকতে হয়, আর ওটাই আমার ভালো লাগে। ম্যানেজিং ডিরেক্টর কি? আসলে নামাই স্যার। ততক্ষণে শিবেন হাতে করে চা নিয়ে এলো হেলতে দুলতে। দেবাশিস এবার সম্রাটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন বলুন তো? কেন আবার? আমার মতো 4 অক্ষরের সাথে বাধ্য হয়ে মেয়ের বিয়ে দিয়েছেন, এটাই তো আমার বিশাল পাওনা। তার উপর আবার চাকরি, এর বেশি আমারও আর দরকার নেই, বুঝলেন? দেবাশিস ওর কথা শুনে চায়ে চুমুক দিল। সম্রাট প্লেটে চা ঢেলে শুরুত শুরুত করে খেতে লাগলো। অ্যান্টি সোশ্যালের চা খাওয়া স্যার, একটু আওয়াজ হবেই। কিন্তু বারবার নিজেকে অ্যান্টি সোশ্যাল বলে ভাবেন কেন? এখন তো আপনি নিজেকে শুধরেছেন। বাল্মীকি যতই রামায়ণ লিখুক, আসলে তো সে দস্যু রত্নাকর, তাই না? ওর কথায় দেবাশিস হাসল। আনন্দশঙ্কর বাবুর শৌখিনতা প্রশংসনীয়। বাগানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছেন, কিন্তু আজ সবই ঝোপঝাড়ে পরিপূর্ণ। চোখের দৃষ্টিতে যতটা দেখা যায় তাতে বিঘে খানিক তো হবেই। দেখতে দেখতে হঠাৎ দেবাশিসের চোখ আটকালো একটা গ্যারেজের দিকে, বাড়ির পেছন দিকে। দরজাটাতেও মরচে ধরে গেছে। সেদিকে তাকিয়ে দেবাশিস জিজ্ঞেস করলো, আচ্ছা, বাড়ির উল্টো দিকে গ্যারেজ কেন? ওটা তো সামনের দিকে থাকা উচিত। আমার সাথে জ্যোতিকার সম্পর্ক হওয়ার আগে থেকে এই গ্যারেজটা পেছনের দিকে। আসল কারণটা জ্যোতিকা বলেছিল, আসলে তখন তো আমার শ্বশুরমশাইয়ের ওই নতুন বাড়িটাই ছিল না, কাজেই গাড়ি বাগান ক্রস করে নতুন বাড়ির ওই রাস্তা দিয়েই চলে যেত। তবে যতদূর জানি ওনার সেই গাড়ি এখন খারাপ হয়ে পড়ে আছে। এখন নতুন একটা কিনেছেন বটে, তাও অনেক বছর আগে, যেটা নতুন গ্যারেজে আছে। তবে সেই গাড়িটাও বছরখানেক ধরে বন্ধ। মানে আপনাদের বিয়ের পর থেকে? সেই থেকে উনি একদম ঘরকুনো হয়ে গেছেন, অফিসেও যান না। ওনার 2 ভাগ্নেই প্রধানত ব্যবসাটা চালায়। তবে আমার কোনো মাথা ব্যথা নেই তা নিয়ে, বুঝলেন না? বেতন পাই, নিষ্ঠা ভরে কাজ করি, ব্যাস। ততক্ষণে চা খাওয়া শেষ হয়েছে। দেবাশিস উঠে একটু পায়চারি করতে লাগলো। ওকে সঙ্গ দিল সম্রাটও। আচ্ছা সম্রাট বাবু, আমি 100 ভাগ নিশ্চিত আপনি এই চুরির ব্যাপারে কিছু জানেন না, তবু জিজ্ঞেস করছি, আপনার পুরনো গ্যাংয়ের কি কেউ ইনভলভ আছে এই কাজে? না স্যার, আমার গ্যাং মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করে, এইসব চুরি করার লোক নেই। তাছাড়া এইরকম চুরি তো অবিশ্বাস্য। আমার কিন্তু ওই গার্ডদের সন্দেহ হয়। এবার আপনার ডিউটি চোরকে খুঁজে বার করা। পরদিন মৃগাঙ্কবাবুর অফিসে দেবাশিস ঢুকতেই তিনি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কিছু কি সুরাহা হলো, নাকি ধরে নেব গার্ড দুটোই চোর? আমার বুদ্ধিও ফেল করে যাচ্ছে স্যার। ওই গার্ডের বয়ান অনুযায়ী বাইরের কেউ কিছুতেই ঠকেনি, আবার কেউ বাড়ি থেকে বের হয়নি, অথচ ক্যাবিনেটের থেকে গয়না গায়েব। সবচেয়ে বড় কথা, ওই রাস্তার কর্নারে সিসিটিভি সক্রিয় ছিল। তার সমস্ত রেকর্ডিং আমি খুঁটিয়ে দেখেছি। একমাত্র গার্ড সদাশিব আর প্রশান্ত ছাড়া কেউ ওই বাড়িতে ঢোকেনি বা বের হয়নি। এমনকি কোনো চাবিওয়ালাকেও আসতে দেখা যায়নি। আমি ওই তল্লাটের যত চাবিওয়ালা ছিল প্রত্যেককে জেরা করেছি, কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। কথাটা বলে দেবাশিস একটু থামলো, তারপর মাথা চুলকে বলল, আচ্ছা চলুন, আমি একটু পার্সোনালি সদাশিব আর প্রশান্তর সঙ্গে মিট করি। দেবাশিস কথাটা বলতেই একজন গার্ড গিয়ে লকআপ থেকে সদাশিব আর প্রশান্তকে নিয়ে এলো। দুজনেরই মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, অনিদ্রাজনিত কারণে চোখগুলো ফোলা। বোঝাই যাচ্ছে পুলিশরা খাতিরদারির কোনো অভাব রাখেনি। ওরা দুজনে পাশাপাশি দুটো টুলে বসতেই দেবাশিস জিজ্ঞেস করলো, সদাশিব বাবু, শুনেছি আপনি কোম্পানির খুব বিশ্বস্ত লোক, তা সত্ত্বেও এরকম ঘটনা কিভাবে ঘটলো? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি তো ডাইনিংয়ে বসেই জেগে কাটিয়ে দিতাম, একটা পিনের শব্দও কোনোদিন পাইনি। মিথ্যে কথা। তুমি অতিথি রুমের নরম বিছানায় প্রতিদিনই নাক ডেকে ঘুমোতে। তোমার মাথার চুল আর তোমার খৈনির গুঁড়ো পাওয়া গেছে বিছানায়। প্রশান্ত তো খৈনি খায় না। তাছাড়া প্রশান্ত এসে অনেকবার ডাকার পর তুমি দরজা খুলতে। সদাশিব মাথা নিচু করে রইল।
তাছাড়া তুমি তো প্রতিদিনই একটা ব্যাগ নিয়ে আসতে, তাতে করে নিয়ে যাওনি তো? তোমার হাতের ছাপও কিন্তু সর্বত্র পাওয়া গেছে। না না স্যার, ওতে আমার খাবার থাকে। আমার হাতের ছাপ পেয়েছেন? কারণ শুতে যাওয়ার আগে আমি প্রতিটা করে টহল দিতাম, ক্যাবিনেটগুলোও চেক করে দেখতাম স্যার। ব্যাস, শুধু এটাই নাকি আরো কিছু আছে? এখনো সত্যি বললে কিন্তু তুমি বেঁচে যেতে পারো। স্যার, আমি সব সত্যিই বলছি, বিশ্বাস করুন আপনি। দেবাশিস কিছুক্ষণ চিন্তা করে এবার প্রশান্তকে জিজ্ঞেস করল, তুমি তো প্রচন্ড নেশা করো, এমন হয়নি তো যে নেশার ঘরে ডুপ্লিকেট চাবি দিয়ে ক্যাবিনেট খুলে সবকিছু নিয়ে বাইরে পাচার করে দিয়েছো? গরিব হতে পারি স্যার, কিন্তু চোর নই। কিন্তু ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বা ডিম চুরি করাও তো চুরি, তাই না? সরি স্যার, আমি গয়নার ব্যাপারে কিছুই জানি না। আসলে মাল খাওয়ার পর আমার তো কোনো হুঁশি থাকতো না, আর ডুপ্লিকেট চাবি বানাবার ইচ্ছেও আমার কোনোদিন হয়নি স্যার। দেবাশিস ওদের কথা শুনে হতাশায় মাথা নিচু করল। তারপর গার্ডকে ওদের নিয়ে চলে যেতে বলল। মৃগাঙ্কবাবু ওর দিকে তাকিয়ে বললেন, এর মধ্যে কি একবার যাবেন ওখানে? আর কোনো সম্ভাবনার কথা কি মাথায় আসছে? ওই যে শামসেন নাকি একটা গুন্ডার নাম করছিল সম্রাট, ওকে কি? না স্যার, আমি গেছিলাম একবার এই লোকটার বাড়ির দিকে, তবে রাস্তা ভীষণ খারাপ। কর্পোরেশন নতুন জলের পাইপ বসাচ্ছে, তাও গিয়ে লাভ হয়নি। লোকটা তো আমার প্রশ্ন শুনে হেসে গড়াগড়ি খেলো, বলল আমরা এই ধরনের চুরি চামারি করি না, ওটা বাড়ির লোকই করেছে, সম্রাটকেই জেরা করুন আপনারা। আচ্ছা, সিকিমে যেসব হোটেলে জুতিকার সম্রাট ছিল সেখানে কি ভেরিফাই করা হয়েছে ওরা সত্যি সত্যি গেছে কিনা? মৃগাঙ্কবাবু মাথা নেড়ে জানালেন যে তারা গিয়েছিল। তার মানে ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় দাঁড়িয়ে। পরদিন সকাল 8টায় মৃগাঙ্কবাবুর ফোন পেয়ে দেবাশিস ধরপড়িয়ে উঠল। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, কি ব্যাপার এত সকালে? আরে গতকাল রাতে আনন্দ শঙ্কর বাবুর বাগানে চোর এসেছিল, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো, আমাদের ওই বাড়িতেই যেতে হবে। দেবাশিস এই কথা শুনে একটু মুশকিলেই পড়ল। এমনিতে গতকাল রাতে অনেক দেরিতে শুয়েছে ও, তার উপর দাঁতে ব্যথা। আজ একটু বেশি ঘুমানোর প্ল্যান ছিল, কিন্তু তাড়াতাড়ি ব্রাশ করে প্রাকৃতিক কাজ শেষ করে চা খেয়ে দেবাশিস থানায় চলল। মৃগাঙ্কবাবু রেডি হয়েই ছিলেন। ও আসতেই জেপ নিয়ে আনন্দশঙ্কর বাবুর বাড়ির দিকে চললেন ওরা। রাস্তায় যেতে যেতে কথা হতে লাগলো। যা শুনলাম, রাত 1টা নাগাদ একটা বাইক এসে আনন্দ শঙ্কর বাবুর মেয়ের বাড়ির সামনে অন্ধকার রাস্তায় দাঁড়ায়। তারপর একটা লোক কোদাল নিয়ে চুপি চুপি নেমে এসে পাঁচিল ডিঙিয়ে বাগানে প্রবেশ করে দুই বাড়ির মাঝের রাস্তার মাটি খুঁড়তে থাকে। সে কি মাটি খুঁড়বে কেন? কোনো গুপ্তধন আছে নাকি? সেটাই তো প্রশ্ন। তবে সেই সময় সম্রাট উঠে পড়ে আর লোকটাকে ধাওয়া করে। বাগানের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে লোকটার শক্তির কাজে সম্রাটের মতন ডাকাবুকো লোকও বেশিক্ষণ টেকতে পারিনি। তবে শেষ পর্যন্ত হাতের কোদাল ফেলেই লোকটা পালায়। ব্যাপারটা খুব রহস্যজনক। এদিকে ক্যাবিনেটের লকার থেকে গয়না হাপিস, তার উপর বাগানে খোঁড়াখুড়ি। না, স্পটে গিয়ে দেখতে হচ্ছে। কথা বলতে বলতেই ওরা যুথিকাদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়াল। গেট খুলে সরাসরি বাগানে এলো ওরা। ওখানে তখন সম্রাট আর আনন্দশঙ্কর বাবু কথা বলছিলেন। আরে না না না, আমি নিশ্চিত যে তোমারই কোনো পুরনো শত্রু এই কাজ করেছে। একদম আমি নিশ্চিত। এখন বাগানে এসেছে আর কিছুর লোভে। আমি বুঝি। হ্যাঁ, তাও ভালো, আপনি আপাতত আমাকে সন্দেহ না করে আমার শত্রুদের করছেন। আমি গত রাতে মারামারি করে চোট না পেলে তো বিশ্বাসই করতেন না যে এই ঘটনায় অন্য কেউ জড়িয়ে আছে। আনন্দবাবু কিছু বলতে যাচ্ছিলেন, মৃগাঙ্ক আর দেবাশিসকে দেখে থমকে দাঁড়ালেন। আরে আবার কেন জামাইয়ের সাথে শুরু করলে? বেচারি তো সাংঘাতিক চোট রয়েছে মুখ আর হাতে। আর বলবেন না, লোকটার গায়ে প্রচন্ড শক্তি, শেষ পর্যন্ত আমাকে কাবু করে পালালো। দেবাশিস রাস্তার খোঁড়া অংশে এসে ভালো করে পরীক্ষা করলো। ওকে ওইভাবে বসতে দেখে আনন্দবাবু বললেন, এই তো আপনি শখের গোয়েন্দা মশাই, কিছুই তো আর বার করতে পারলেন না, অথচ এমন একটা ভাব দেখান যেন শার্লক হোমস। একটা কোদাল হবে? আরে কোদাল দিয়ে কি হবে?
আপনিও কি ভাবছেন যে এখানে গুপ্তধন আছে? না, তা ভাবছি না, তবে কেউ যখন কোনো কারণে এই জায়গায় খুঁড়ছিল তখন আমি তার অসমাপ্ত কাজটাই করব। হতে পারে কিছু আছে এখানে। সম্রাট একটা কোদাল নিয়ে এসে বলল, এই নেন, গতকালকের লোকটা এইটাই ফেলে গেছে, চলুন আমি আর আপনি দুজনে মিলেই খুঁড়ি। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? এইসব বন্ধ করো, বন্ধ করো এসব। মাটি খুঁড়ে কি লাভ হবে এখানে? হ্যাঁ, আমাকে বলুন, মাটি খুঁড়ে কি লাভ হবে এখানে? বাপি, ওনারা চাইছেন যখন তখন খুঁড়ুকি না, তাতে তো কোনো সমস্যা নেই। যুথিকা চায়ের সরঞ্জাম একটা টেবিলে রেখে বলল, হ্যাঁ, ওরা খুঁড়ুকি না, দেখাই যাক না কি বের হয়। আনন্দ শঙ্কর বাবু বিরক্তি নিয়ে একটা চেয়ারে বসলেন। দেবাশিস আর সম্রাট পালা করে রাস্তার মাটি খুঁড়তে লাগলো। আর কিছুটা খুঁড়তেই কোনো শক্ত কিছুর উপর কোদাল পড়তেই ঠং করে একটা আওয়াজ হলো। মাটি সরাতেই দেখা গেল জলের মোটা পাইপ লাইন। আরে, এই যে জলের পাইপ লাইন যুথিকা! হতেই পারে, হতে পারে, মানে আগে কোনোভাবে এখান দিয়ে ওই কর্পোরেশনের জলের পাইপ লাইন গেছিল, পরে হয়তো পরিত্যক্ত হয়ে যায়। তাহলে তো আমাদের পুরোটা খুঁড়ে দেখতে হয় এটা কত দূর গেছে। আরে মশাই, আরে আপনার মাথাটা না খারাপ, বুঝেছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাড়ির নিচ দিয়ে জলের পাইপ লাইন কোথা থেকে কোথায় গেছে এটা এটা আপনার জানার কাজ। তাহলে তাহলে এইসব নিয়ে মাথা ঘামিয়ে কি হবে মশাই? তাতে আমার ওই দুর্মূল্য গয়নাগুলো কি পাওয়া যাবে বলুন তো? ফালতু কাজ করছেন সব। হ্যাঁ দেবাশিস, উনি ঠিকই বলেছেন, এটা তো আমাদের জানার বিষয় নয়। হতে পারে ওনার জমির কেনার আগের কর্পোরেশনের থেকে কখনো এগুলো বসিয়েছিল, পরে কোনো কারণে প্রজেক্ট বাতিল হওয়ায় এগুলো পরিত্যক্ত হয় আর জমিগুলো বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক ঠিক, আমারও তাই মত, বুঝলি? এটা কিন্তু হতে পারে। আমার ওই জমির পুরনো রেকর্ড ঘাটলে নিশ্চয়ই এটা নিয়ে জানা যাবে। তবে আমার ওই আসল বিষয়টা নিয়ে তোমরা এবার একটু দেখো বাবু। হ্যাঁ, তোমরা একটু দেখো, যত সব এই দমেলো কাজই হচ্ছে। দেবাশিস এক পা দুপা করে গ্যারেজের সামনে গিয়ে হঠাৎ আনন্দ শঙ্কর বাবুর দিকে তাকিয়ে বলল, গ্যারেজের চাবিটা পাওয়া যাবে? দেবাশিসের কথায় আনন্দ শঙ্কর বাবুর চা খেতে খেতে বিষম খেলেন যেন। যুথিকা গিয়ে পিঠ থাবড়ে দিল। চাবি তো এখন আর নেই, কোথায় রেখেছি না 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 তা কি এখন আর মনে আছে? মনে নেই, মনে নেই। কিন্তু হঠাৎ ওই চাবি দিয়ে কি করবেন? গ্যারেজটা খুলে দেখতাম। গ্যারেজ খুলে কোন ঘোড়ার ডিমটা হবে? হ্যাঁ, গ্যারেজ খুলছে। আপনার দেখছি মশাই যত উল্টো পাল্টা চিন্তা ভাবনা। একবার ওই মাটি খুঁড়ে পাইপ বার করলেন, তারপর সেই পাইপের উৎস খুঁজে বেড়াচ্ছেন, মানে কি আবার এখন আবার বলছেন যে ওই গ্যারেজ খুলে দেখতে চাইছেন। আরে কি চাইছেন ঠিক করে বলুন তো? বলি, আপনি কি তদন্ত করতে এসেছেন নাকি? এই ভাই মৃগাঙ্ক, তুই কাকে ধরে নিয়ে এসেছিস বাবা এটা? হ্যাঁ, কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু এটা সেটা। না, আমার মনে হচ্ছে গ্যারেজটা খোলা রাখা দরকার, বিশেষ করে দেবাশিস যখন বলছে। ধন্যবাদ স্যার, তাহলে একজন চাবিওয়ালাকে ডাকতে হয় একবার। কাউকে ডাকতে হবে না দেবাশিস বাবু, এই বিদ্যাটা কিছুটা আমার রক্ত আছে। কথাটা বলে সম্রাট উঠে ঘরে গিয়ে এক টুকরো তার নিয়ে এলো। তারপর সেটা পেঁচিয়ে বার কয়েকের চেষ্টায় মূর্ছে পড়া তালা দুটো খুলে ফেলল। একইভাবে শাটারের নিজস্ব লক দুটোও খুলে ফেলল ও। আনন্দ শঙ্কর বাবু সেদিকে তাকিয়ে বললেন, আমার তো সম্মান আরো বেড়ে গেল আজ। ওরে বাবারে বাবারে বাবা, জামাই আবার যে কোনো লক খুলতে পারে। আরে বাবা, সম্রাট ওনার কথায় গুরুত্ব না দিয়ে বহুদিনের অব্যবহৃত শাটারটা সর্বশক্তি দিয়ে টেনে তোলার চেষ্টা করল। জং ধরে প্রায় ঝুরঝুরে হয়ে গেছে শাটারটা। এক গাদা জং ধরা চটা ওঠা অংশ গুঁড়ো হয়ে নিচে পড়ল। গ্যারেজটা লম্বায় বেশ বড়, ভেতরে একটা বহু বছরের পুরনো মারুতি জেন। রং ছুটে গেছে অনেক দিন, উপরে মোটা ধুলো আর ঝুলোর আস্তরণ জমেছে। সেদিকে তাকিয়ে আনন্দ শঙ্কর বাবু বললেন, প্রায় 7-8 বছর কি তারও পর বোধহয় খোলা হলো এটা। উনার কথায় দেবাশিস মাথা নাড়িয়ে গাড়িটার চারপাশে ঘুরে দেখে পেছন দিকে এলো। সন্দেহজনক তেমন কিছু নেই, তবুও গাড়ির পেছনে ডিকির সামনে এসে নিচু হয়ে কি একটা জিনিস যেন খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর আনন্দবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চিত এর মধ্যে এই গ্যারেজে কেউ ঢোকেনি?
নিশ্চিত মানে একদম সাংঘাতিক নিশ্চিত। তবে এখানে তো অনায়াসে তালা খুলে ঢুকে পড়ার লোক তো আছেই না। হ্যাঁ। আনন্দবাবুর কথাটা যে সম্রাটের উদ্দেশ্যে সেটা বুঝেই সম্রাট হেসে বলল, আমার এইরকম বহু পুরনো গাড়িতে কোনো শখ নেই, আর আপনার গ্যারেজের মধ্যে কোনো সোনা দানাও নিশ্চয়ই আপনি পুঁতে রাখেননি। প্লিজ সম্রাট, বাপির কথায় রাগ করো না, একদিন উনি সব ভুল বুঝতে পারবেন। সম্রাট আর কথা বাড়ালো না। দেবাশিস পকেট থেকে একটা আতশ কাচ বার করে ডিকির নিচে বাফারের অংশে ভালো করে দেখল, খানকতক ছবিও তুলল। খালি চোখেই দেখা যাচ্ছে কতগুলো হাতের ছাপ। ব্লটিং পেপার দিয়ে ছাপগুলো সংগ্রহ করার চেষ্টা করলো দেবাশিস। তারপর উঠে দাঁড়িয়ে গাড়ির ঠিক পেছনে মানে গ্যারেজের পেছনের দেয়ালে একটা ছোট দেয়াল আলমারির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। আলমারিটা বড়জোর 2 ফুট চওড়া আর 3 ফুট উঁচু। পাল্লাটা লক করা। পুরো আলমারির বাকি অংশ ধুলো ঢাকা হলেও লকের জায়গাটায় আর হ্যান্ডেলের জায়গাটাতে ধুলো নেই। কেউ যেন এর মধ্যেই তা স্পর্শ করেছে। আচ্ছা, এই আলমারিটাতে কি আছে আর কে এটা এর মধ্যে স্পর্শ করেছে? এইটার মধ্যে ওই গাড়ি সারানোর কিছু জিনিসপত্র আছে। বহুদিন লক খোলাও হয় না, চাবিও মনে হয় নেই আর। না স্যার, চাবি হারাক বা না হারাক, লকটা কিন্তু এর মধ্যেই খোলা হয়েছে। পরিষ্কার হাতের ছাপ আছে। এখানে উপস্থিত সবাইকেই তা স্বীকার করতে হবে। আপনাদের বাড়ির কোনো ব্যক্তি এর মধ্যে এই লকটা খুলেছে। তার মানে এটার চাবি আছে আনন্দবাবু। কিন্তু চাবিটা কার কাছে আছে? দেবাশিসের কথায় আনন্দবাবু কেমন যেন একটু চুপসে গেলেন। মুখে কথা ফুটছিল না। আমতা আমতা করে বললেন, মানে হ্যাঁ, মানে এটা যে কেউ স্পর্শ করেছে তা আপনার মতো বিচক্ষণ গোয়েন্দার কথায় অবিশ্বাস করার কিন্তু উপায় নেই। কিন্তু কিন্তু আমিও কিন্তু জানতে চাই যে কে এটা ধরেছিল, সে চাবি কোথায় পেল, আর এই ক্যাবিনেটটা খুলে তার কি উপকার হলো সেটাও জানা কিন্তু দরকার। মৃগাঙ্কবাবু কাছে এসে আলমারিটা ভালো করে দেখলেন। ততক্ষণে দেবাশিস হাতের ছাপগুলো পরীক্ষা করে দেখছে। এবারও নিশ্চয়ই আপনি আমাকেই সন্দেহ করবেন যে আমি যেভাবে শাটারের লক খুলেছি সেইভাবে এই আলমারিটাও খুলেছিলাম। এর মধ্যে কোনো গুপ্তধন ছিল বোধহয়। থামো তো, তুমি এইসব নিজের ঘাড়ে টানছো কেন? বাবা তো এখনো তোমায় কিছু বলেননি। বলেননি, কিন্তু বলতে কতক্ষণ। তবে দেবাশিস বাবু, এবার আপনি অনুরোধ করলেও এই আলমারিটা আমি খুলব না, এটা আমার কাজ নয়। সম্রাটের কঠিন হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মৃগাঙ্কবাবু বললেন, তোমরা একটু শান্ত হও, মনে হচ্ছে দেবাশিসের মাথায় কিছু ঘুরছে। হ্যাঁ স্যার, এই আলমারিটা আমাদের খোলা খুব দরকার। ভেতরে কি আছে তা জানতে ইচ্ছে করছে খুব। তবে এটা লকটা কিন্তু খুব একটা সাধারণ নয়, আর এটাকে আলমারি না বলে লোহার সিন্দুক বলা যায়। দেখুন কত মোটা লোহার পাত দিয়ে আনন্দ শঙ্করবাবু বানিয়েছিলেন, কিন্তু ওনার কাছে তো চাবি নেই। আর সম্রাট বাবুও মাস্টার কি দিয়ে খুলতে চাইছেন না। অগত্যা কাল কোনো চাবিওয়ালাকে ডেকে আনতে হবে। তার আগে শাটারের নতুন তালা দিয়ে লক করে যেতে হবে। হ্যাঁ, সেটাই ভালো। আজ তো এমনিতেও অনেক বেলা হয়ে গেছে, তো কাল চাবি মেকানিক এসে খুললেই তোমার উর্বর মস্তিষ্কের কাণ্ড কারখানা সবার কাছে প্রকট হবে দেবাশিস ভাই। তোমার ওই বুদ্ধির দৌড় তো আমি দেখলাম অনেকক্ষণ ধরে। গয়না চুরির তদন্তে এসে তুমি কখনো কর্পোরেশনের জলের লাইন, আর কখনো বন্ধ গ্যারেজ, আর কখনো ওই বন্ধ আলমারি, এই নিয়ে তো বেশ ব্যস্ত আছো। মৃগাঙ্ক, তুই ভাই এইবার একটা রিজাইন দিয়ে সংসার চালা, বুঝেছিস? ঠিক আছে স্যার, আজ তবে আমিও চ্যালেঞ্জ নিলাম। হয় কাল সকালের মধ্যে গয়না উদ্ধার করব, না হয় কাল থেকেই তদন্তের কাজে আর আসবো না। সে কি ভাই, হাল ছেড়ে দিলে নাকি? তবে কি করব স্যার, তদন্তের জন্য যথেষ্ট সহযোগিতা পেলাম না। আপনার বাড়ি, আপনার গ্যারেজ, অথচ চাবি নেই আপনার কাছে। তার মানেটা কি? তুমি কি আমাকেও সন্দেহ করো? আমি কি মিথ্যে বলছি? সেটা নতুন করে বলার কিছু নেই। তবে এটা ঠিক, আমার হাতে কোনো অকাট্য প্রমাণও নেই। তবু ঠিক আছে, আশা করি কাল সকালেই খবর পাবেন।
কে বলছেন? দেবাশিস সামন্ত, প্রাইভেট ডিটেকটিভ। আরে দেবাশিস বাবু, কি ব্যাপার? সকালেই তো দেখা হলো। হ্যাঁ তা হলো, তবে চোর ধরার আজই মোক্ষম সময়, আর এ ব্যাপারে আপনার সাহায্য চাই। আজ রাতটা আমি ওই আপনাদের বাড়ির ক্যাবিনেটের সামনে থাকতে চাই। আচ্ছা, কিন্তু ক্যাবিনেটের পাশে কেন? কোনো কিছু ক্লু পেলেন? সেটা সময় হলেই জানতে পারবেন। পাশ থেকে জ্যোতিকা বলল, তাহলে আজ রাতের ডিনারটা আমাদের সাথেই করুন মিস্টার সামন্ত, খুব খুশি হব। ডিনার করতে আমার আপত্তি নেই, তবে এত খাতির যত্নর পরে সবার সহ্য হবে তো যদি সত্যিটা প্রকাশিত হয়? কি সত্যি দাদা, একটু পরিষ্কার করুন না। সেটা আসলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখন রাখছি, রাত 10টা নাগাদ দেখা হচ্ছে। দেবাশিস ফোন রেখে কতগুলো দরকারি জিনিস গুছিয়ে নিয়ে চলল আনন্দশঙ্কর বাবুর মেয়ের বাড়িতে। তারপর ও আসতেই সবার প্রথমে সম্রাটদের সাথে ডিনারে বসতে হলো। রান্নাগুলো চমৎকার ছিল, আশা করি আজ রাতটাও চমৎকার যাবে। খাওয়া শেষ করে দেবাশিস মুখ মুছতে মুছতে বলল। সম্রাট ওর কথায় কোনো জবাব না দিয়ে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। এ কি, আপনি হঠাৎ এত গম্ভীর হলেন কেন? কই না তো, আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। আচ্ছা, আমি কি আপনার সাথে রাত জাগতে পারি? অবশ্যই পারেন, আমার তবে গল্প করে সময় কাটবে। দেবাশিস বাবু, প্লিজ হেঁয়ালি করবেন না, আমি খুব টেনশনে আছি। এই ক্যাবিনেটের সামনে আপনি রাত জাগবেন কেন? কি আছে ওতে? কি হবে বলুন তো? আহা, এত উৎকণ্ঠা ভালো নয় ম্যাডাম, সময় এলেই দেখবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আনন্দবাবু কখন রাতে শুতে যান? মোটামুটি 11টা হবে। ওরা খাওয়া দাওয়া শেষ করে ক্যাবিনেটের সামনে খাটে শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলো। যত সময় যাচ্ছে সম্রাট ততই যেন অস্থির হচ্ছে। দেবাশিস হঠাৎ ঘড়িতে সময় দেখল রাত 11টা বাজে। দেবাশিস ঘরের লাইট জ্বেলে ক্যাবিনেটের সামনে গিয়ে বসল। সব তাকগুলো খুলে দেখল, না, সন্দেহজনক কিছুই নেই। অবশেষে সেই হ্যান্ডেল ভাঙা ক্যাবিনেটটা খুলল। পুরনো সেই খবরের কাগজগুলো এখনও আছে, কালো কালো কিছু বড়ির মতো পড়ে আছে। সম্রাট হাঁ করে দেবাশিসের কাণ্ড কারখানা দেখতে লাগলো। দেবাশিস সম্রাটকে আলো নিভিয়ে ওর পাশে বসতে বলে ওই ফাঁকা ক্যাবিনেটের দিকে তাকাতে বলল। সম্রাটও ওর দেখা দেখি ওই ফাঁকা ক্যাবিনেটের দিকে অন্ধকারের মধ্যে তাকিয়ে রইল। পেছনের কাঠের দেওয়ালের সরু ফালি দিয়ে একটু আলো আসছে না? হ্যাঁ, মনে হচ্ছে ওপাশে কেউ আলো ফেলে কিছু করছে, কিন্তু ক্যাবিনেটের পেছনে তো ইটের দেওয়াল, আলো ফেলছে কে আর কিভাবেই বা ফেলছে? না না, পুরো ক্যাবিনেটের পেছনেই দেওয়াল, তবে শুধু মাত্র একটা অংশে কোনো দেওয়াল নেই। সেটা হলো গ্যারেজের ভেতরে সেই লোহার আলমারিটার অংশে। খুব বুদ্ধি করে আপনাদের ঘরের ক্যাবিনেটটা দেওয়ালে ফিক্স করা হয়েছে স্ক্রু দিয়ে, যাতে এটা স্থানান্তরিত না করা যায়। আর তারপর নিচের বাঁ দিকের ক্যাবিনেটের ভাঙা অংশটার পেছনে একই মাপের দেওয়াল কাটিয়ে তার উপাশে মানে গ্যারেজের দিকে একটা আলমারি লাগানো হয়েছে। আর এই ক্যাবিনেটের পেছনে কাঠের দেওয়াল আছে। এটার এক সাইডে খুব ছোট কবজা আছে, যা এখান থেকে দেখতে পাবেন না। সেটা গ্যারেজের আলমারির দিকে সামনে খোলা যায়, আর তখনই এটা একটা রাস্তা হয়ে যায়। সম্রাট অবাক হয়ে হাত দিয়ে পেছনের কাঠটাকে ঠেলতেই ওটা পেছনের দিকে খুলে গেল। সাথে সাথে জোরালো টর্চের আলো এসে ঢুকলো ক্যাবিনেট ভেদ করে ঘরের মধ্যে, তবে সেটা কয়েক মুহূর্তের জন্যই। সাথে সাথেই খোপ কাটা দেয়ালের অপর প্রান্তে কেউ একজন প্রচন্ড ভয় পেয়ে টর্চ ফেলে কোথাও সরে পড়ল। আমাদের একবার গ্যারেজ ঘরের দিকে যেতে হবে দেবাশিস বাবু, না হলে চোর পালিয়ে যাবে। সম্রাট ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়িয়ে ঘর থেকে বের হতে গেল। দেবাশিস ওকে টেনে বসালো, বলল, লোকটাকে যেতে দিন, আগে গয়নাগুলো হাত ঢুকিয়ে বার করে আনি। দাঁড়ান। গয়না? কোথায় গয়না? দেবাশিস ওর কথার জবাব না দিয়ে ওই ক্যাবিনেটের ভেতর শরীরের যতটা সম্ভব অংশ ঢুকিয়ে হাতটা বাড়িয়ে দিল বিপরীত দিকের লোহার আলমারির প্রায় অন্ধকার অংশে। তারপর একে একে বার করে আনতে লাগলো নানান দামি দামি গয়নাগুলো। একের পর এক নেকলেস, বালা, চূড়, আরও নাম না জানা গয়নার ছোট বড় বাক্স অন্ধকার থেকে ম্যাজিকের মতো ও হাতে করে নিয়ে এসে ভেতরে রাখতে লাগলো। সে কি, গয়না কি তবে চুরি যায়নি? সব এখানেই ছিল। পেছনে জ্যোতিকার কথা শোনা যেতেই সম্রাট আর দেবাশিস ঘাড় ঘুরিয়ে তাকালো। তুমি ঘুমাওনি?
সম্রাট কাঁপা গলায় জিজ্ঞেস করলো ওকে। ঘুমিয়েই ছিলাম, তোমাদের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। আর এখন তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে গয়না কাছাকাছি ছিল, চোর নিয়ে যেতে পারেনি। চোর বলে কি কেউ আদৌ ছিল? এ তো মনে হয় আমাকে ফাঁসানোর জন্য পুরো প্ল্যান করে করা হয়েছে। আপনাকে ফাঁসানোর জন্য কিছু হয়নি সম্রাট বাবু। আপনাদের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে, অথচ এই বাড়ি আর আলমারি অনেক বছর আগে আনন্দ শঙ্কর বাবু বানিয়েছিলেন। তার মানে আপনি কি বাবাকে সন্দেহ করছেন দেবাশিস বাবু? কিন্তু বাবা তো ওই গয়না আমাকেই দিয়েছেন, আর তা সরাতে যাবেন কেন? সেসব কথা পরে হবে, আগে চলুন গ্যারেজে যাই। দেবাশিসের কথায় সম্রাট আর জ্যোতিকা ওর সাথে বাগানে এলো। গ্যারেজটা সেইভাবেই বন্ধ। তালা খুলে সম্রাট জং ধরা শাটারটা টেনে তুলতে তুলতে বলল, দেবাশিস বাবু, আপনার গায়ে কিন্তু ভীষণ শক্তি। গতকাল আমাকে অন্ধকারে যা মারলেন না, আমি পুরো বেকায়দায় পড়ে গেছিলাম। এখনো আমার ব্যথাটা যায়নি। ও তাহলে বুঝে গেছেন এটা আমিই ছিলাম। আজ সকালেও বুঝিনি, কিন্তু কিছুক্ষণ আগে যখন আপনি টেনে ধরলেন হাতখানা, তখনই বুঝতে পারলাম। সে কি, গতকাল রাতে আপনি এসেছিলেন কোদাল নিয়ে? কিন্তু কেন? সব পরে বলছি, আগে গ্যারেজের ভেতরে আসুন। কি দেখছেন সবাই? 3 জোড়া চোখ সামনের দিকে তাকালো। দেখা গেল দেয়াল আলমারিটা হাঁ করে খোলা, আর ভেতরে একটা টর্চ পড়ে রয়েছে। ওই আলমারির ভেতর দিয়ে জ্যোতিকাদের ঘর থেকে আলো আসছে। কি অদ্ভুত কাণ্ড! তার মানে তোমার বাবা এইসব প্ল্যান করেছিলেন? কিভাবে চারদিকে আটকানো অবস্থাতেও গয়না চুরি যেতে পারে, তা এই ঘটনা না ঘটলে বার করাই যেত না। কিন্তু বাবা এসব কেন করলো? শুধু তোমাকে ফাঁসানোর জন্য? যেহেতু তোমাকে বাবা পছন্দ করতেন না? হায় ভগবান! প্লিজ আপনারা শান্ত হন, আমাদের আর একটা কাজ করতে হবে এখন। কি কাজ দেবাশিস বাবু? আসুন এই গাড়িটাকে আমরা ঠেলে একটু সামনে আনার চেষ্টা করি। আর একটা রহস্য অপেক্ষা করছে গাড়ির তলায়। দেবাশিসের কথায় সম্রাট আর দেবাশিস দুজনে মিলে গাড়িটাকে সামনের দিকে এক হাত ঠেলে সরালো, আর তারপরই সবাই অবাক হয়ে গেল। গাড়ির নিচে একটা ম্যানহোলের ঢাকনা। এখানে ম্যানহোলের ঢাকনা কেন? এখনো বুঝতে পারেননি সম্রাট বাবু? সেদিন যে মোটা জলের পাইপ দেখেছেন, এটা তার ভেতরে ঢোকার পথ। কিন্তু আমাদের জমির মধ্যে দিয়ে এই পাইপ কোথায় গেছে? কেন? এর অন্য প্রান্ত চলে গেছে আপনার বাবার বর্তমান বাড়ির গ্যারেজ অব্দি। তার মানে বাবাই এসব ব্যবস্থা করে রেখেছিলেন? কিন্তু কেন? সব বলবো, তার আগে চলুন ওই বাড়িতে যাই। বাকি রহস্যের কিনারা ওখানেই হবে। কিন্তু দেবাশিস বাবু, আপনার বক্তব্য সঠিক হলে আমার শ্বশুর বাড়ি থেকে চোর পাইপের মাধ্যমে গ্যারেজে ঢুকে, গ্যারেজের আলমারির ভেতর দিয়ে ঢুকে, ক্যাবিনেটের ওই ছোট পাল্লা খুলে আমাদের ঘরে ঢুকে গয়না নিয়ে আবার ওই পথেই সরে পড়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, তবে গয়নাগুলো নিয়ে যাওয়ার সাহস পাইনি, তাই গ্যারেজের আলমারির ভেতর সব রেখে দুদিকের কপাট আটকে ওই পাইপ পথেই আনন্দবাবুর বর্তমান বাড়িতে গেছে। কথা বলতে বলতে ওরা বাগান পেরিয়ে আনন্দ শঙ্কর বাবুর নতুন বাড়ির নিচে এসে দাঁড়ালো। জ্যোতিকা এসে কলিং বেল টিপল। দেবাশিস হাত ঘড়িতে দেখল রাত 2:30 বাজে। মিনিট 3-4 অপেক্ষা করার পর শিবেন এসে ঘুম চোখে দরজা খুলল। কি হলো দিদিমণি, এত রাতে তোমরা? শিবেনের বিস্ফারিত চোখের দিকে তাকিয়ে জ্যোতিকা বলল, বাবা কি ঘুমোচ্ছে? একবার দেখা করব সবাই। বাবু তো ঘুমের ওষুধ খেয়েছেন ডিনারের পর, চলো গিয়ে দেখি। শিবেনের কথা শেষ হতেই দেবাশিসরা উপরে উঠল। আনন্দবাবুর দরজা খোলাই ছিল, কারণ উনি দরজা না দিয়েই ঘুমন, যাতে কোনো সমস্যা হলে শিবেন ছুটে আসতে পারে। দেবাশিসের মনের কথাটা যেন জ্যোতিকা বুঝতে পেরে বলল, এই অভ্যাসটা বাবার মা মারা যাবার পর থেকেই হয়েছে। দরজা আটকাতে ভয় পান। ওরা ঘরে ঢুকে দেখল মৃদু আলোর মাঝে স্লিপিং গাউন পরে আনন্দবাবু ঘুমোচ্ছেন। জ্যোতিকা ওকে অনেকবার গায়ে ধাক্কা দিয়ে ডাকতেই উনি উঠে বসে কেমন যেন বোকা বোকা চোখে চেয়ে রইলেন। এত রাতে তোমরা?
হঠাৎ দাঁড়া, চশমাটা একটু। আনন্দবাবু বিছানার কোণ থেকে চশমাটা নিয়ে পড়লেন। ততক্ষণে জ্যোতিকা বড় লাইটটা জ্বালালো। এত রাতে কেন তোমরা? কি হয়েছে? সেই কারণটা তো তুমি বাপি, তুমি নিজে যেন কিছুই জানো না। আমি জানি মানে? ঠিক কি হয়েছে বলো তো? আমি ভনিতা করা কিন্তু একদম পছন্দ করি না, বুঝেছো? সোনাগুলো সবই পাওয়া গেছে আপনার গ্যারেজের ওই লোহার আলমারিতে। আরে এসব কি বলছো? সম্রাটের কথায় আনন্দবাবুর মুখটা পুরো থমথমে হয়ে গেল মুহূর্তের মধ্যে। হ্যাঁ বাপি, ও ঠিকই বলছে। আজ দেবাশিস বাবু ওই গয়না আবিষ্কার করেছেন। আর তুমি যে চোরে ঢুকতে পারার জন্য আগে থেকেই আমাদের ঘরের ক্যাবিনেটে গোপনে একটা দরজা রেখেছো গ্যারেজে আসার, সেটা উনি প্রথমবার করেছেন। ক্যাবিনেটে গোপন দরজা? গ্যারেজের আলমারিতে পুরো গয়না? আমার তো মাথায় কিছু ঢুকছে না রে বাপু। আমার মাথায় কিন্তু বেশ ঢুকছে বাপি। তুমি পুরো পরিকল্পনা করেছিলে সম্রাটকে চোর প্রতিপন্ন করার। তাই আমরা যখন হানিমুনে যাই তখনই তুমি নিজেই আমাদের সিকিউরিটি গার্ড নিয়োগ করতে বলেছিলে, ইন্স্যুরেন্স করাতে বলেছিলে, আর অন্যদিকে চোর অ্যাপয়েন্ট করেছিলে, যাতে রাতের অন্ধকারে তোমার এই বাড়ির গ্যারেজ পথে চোর পাইপের ভিতর দিয়ে গিয়ে সবার অলক্ষ্যে গ্যারেজে ঢোকে, আর তারপর গাড়ির তলার ম্যানহোলের ঢাকনা দিয়ে বের হয়ে লোহার আলমিরা খুলে ফাঁকা ইটের দেওয়ালের ভিতর দিকের ক্যাবিনেটের ওই গোপন কুঠুরি দিয়ে নিঃসারে ঘরে ঢুকে গয়না চুরি করে আবার গ্যারেজে ঢুকে ওই লোহার আলমারিতেই সব রেখে নিশ্চিন্তে বেরিয়ে আসে। তারপর আবার নিশ্চিন্তে পাইপের মধ্যে দিয়ে নিচের গ্যারেজ দিয়ে পেরিয়ে দোতলাতে উঠে আসে। ছি বাবা ছি, বুড়ো বয়সে শুধু জামাইকে অপমান করার জন্য তুমি এতটা ঝুঁকি নিলে? তুমি তো পাইপে আটকে অসুস্থ হয়ে পড়তে পারতে। আর তোমার কাছে যে একটা ডুপ্লিকেট চাবি ছিল সেটাও তো কোনোদিন জানাওনি। আরে এই সমস্ত কি বলছো তোমরা? আরে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাটির তলায় পাইপ লাইন, গ্যারেজের নিচে ম্যানহোল, আর ক্যাবিনেটের লুকোনো দরজা, এগুলো তো কিছুই আমি করিনি। মনেও তো পড়ছে না রে বাবা কিছু। ছি বাপি, তুমি আবার মিথ্যে বলছো। কিন্তু কি লাভ এতে তোমার? দেবাশিস বাবু, আপনিও কিছু বলুন, চুপ করে থাকবেন না। আপনার কাছে তো সব রহস্য পরিষ্কার, তাই না? না ম্যাডাম, এখন অনেক রহস্য বাকি আছে। তবে আজ ওনাকে ঘুমোতে দিন, কাল সকালে মৃগাঙ্কবাবু আসলে আমি সব রহস্যের উন্মোচন করব। প্লিজ আপনারা সবাই শুতে যান, আর আমিও বাড়ি ফিরি। রাত 3টে বাজে, সকাল 8টায় সবাই এখানে মিট করব। দেরিতে ঘুমানোর জন্য সকালে উঠতে বেশ কষ্টই হলো দেবাশিসের। তবুও 8টাতেই আনন্দশঙ্কর বাবুর বাড়ির দোতলায় পৌঁছলো। ততক্ষণে সবাই ওর জন্য অপেক্ষা করছে। মৃগাঙ্কবাবুও বেশ গম্ভীর হয়ে বসে আছেন। ঘরের পরিবেশও পুরো থমথমে। সরি, আমার জন্য সবাই অপেক্ষা করছেন অনেকক্ষণ, হয়তো। ভেরি সরি। দেবাশিস ঘরে ঢুকতেই ওর পেছন পেছন ঘরে ঢুকল 70 বছর বয়সী এক বৃদ্ধ, পরনে মলিন ধুতি, পাঞ্জাবি। না না, কোনো সমস্যা নেই, তুমি বসো। গতকাল অনেক রাতে বাড়ি ফিরেছো শুনলাম, তাই দেরি হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এই কেসটার সমাধান তো হয়েই গেছে, কিন্তু শেষ পর্যন্ত আমার বন্ধু যে এসব করতে পারে আমার মাথায় ঢুকছে না। তুই থাম তো একটু। বড় অফিসার হয়েছে মনে হচ্ছে। আমি এই বুড়ো বয়সে পাইপে ঢুকে হামাগুড়ি দেব? আমি কি উন্মাদ নাকি বলতো? তুই ছাড়া তবে কে? প্রথম থেকে তো সম্রাটকে ফাঁসাতে চাইছিস, তাই না? তাছাড়া গ্যারেজ, আলমারি, ক্যাবিনেট এসবের চাবি তো তোর কাছেই ছিল। তাহলে সেদিন যখন দেবাশিস চাবির খোঁজ করছিল তখন তো অস্বীকার করলি কেন? না, মোটেও না। আমার কাছে তো কোনো চাবি ছিল না। বাপি, তুমি এখনো মিথ্যে বলছো। প্লিজ চুপ করুন সবাই। আনন্দশঙ্কর বাবু একদম ঠিক কথাই বলছে। উনি এই চুরির ঘটনার সাথে কোনোভাবে জড়িত নন। তবে এই কথা ঠিক,
ওই রকম বিশেষ ক্যাবিনেট উনি নিজেই অর্ডার দিয়ে বানিয়েছে। আর দুটো গ্যারেজের ভেতরের আন্ডারগ্রাউন্ড পাইপ উনিই বসিয়েছেন। যদিও আজ ওনার সেগুলো মনে নেই, কারণ উনি অ্যালজাইমার ডিজিজে আক্রান্ত। এর জন্য উনি দীর্ঘদিন ধরে ওষুধও খান, তাই না জ্যোতিকা দেবী? হ্যাঁ, তা ঠিক, কিন্তু বাবা এসব কেন করেছিলেন? আর আপনার সাথে যে ভদ্রলোক এসেছেন উনিই বা কে? সম্রাট বয়স্ক লোকটির দিকে তাকিয়ে বলল, আরে ওনার নাম তো গোপাল সূত্রধর, তা উনি এখানে কেন? হ্যাঁ, ওনাকে আমি ডেকেছি। উনি আপনাদের ঘরের বিশেষ ক্যাবিনেটটি সহ বাকি আলমারিগুলো বানিয়েছেন। দেবাশিসের কথা শেষ হবার আগেই শিবেন চা আর গরম আলুর পরোটা নিয়ে ঘরে ঢুকলো। ওকে দেখে দেবাশিস বলল, শিবেন, এখন তুমি এই ঘরেই থাকো, তোমাকে দরকার আছে। ওকে আবার আমাদের পার্সোনাল ম্যাটারে কেন রাখতে চাইছেন দেবাশিস বাবু? কেন রেখেছি তা এবারই বলবো সম্রাট বাবু। কথাটা বলেই গোপাল সূত্রধরের দিকে তাকালো দেবাশিস। তারপর আনন্দবাবুর দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো, দাদা, আপনি তো কাঠের কাজ করতেন এ পাড়া এক সময়, এই ভদ্রলোককে চিনতে পারলেন? কি যে কনসার, উনারে চিনুন না? আগে যখন এই পাড়ায় থাকতো তখন তো মাঝে মধ্যেই দেখা হইতো। ওনার বাড়িতে কাঠের সব জিনিস তো আমারই হাতে বানানো। আপনাকে যে বড় ক্যাবিনেটটার ছবি দেখালাম, ওটাও নিশ্চয়ই আপনার হাতেই তৈরি? আরে ওটার কথা কে বলতে পারে? তখন যার কাছে আগুন লাগলো, এই শিবেন তখন অল্প বয়সের, মুখখানা পুরো পুইরা গেছে। এখানে আইসা বাবু তখন ওর চিকিৎসা করাচ্ছেন। লজ্জায় ছেলেটা বাইরে বার হতে পারতো না। এদিকে আনন্দবাবুর বাড়ি তখন মেলা মানুষজন আইতো। এদিকে এই মুখ পোড়া ছেলেটা তখন পড়েছে মহা ফ্যাসাদে, সবার সামনে আসতে পারতো না। আবার ঘরে ওকে একা রাখতে চাইতেন না আনন্দবাবু। তাই আমারে নিয়ে বললেন, গোপাল, এমন একটা কায়দা করো যাতে কেউ চট করে আইয়া পড়লে শিবেন যেন ঘরের গোপন জায়গা দিয়েই বাইরে কোথাও লুকাই পড়ে। আমি সেইটাই করছিলাম। পুরো আলমারি চোরা ক্যাবিনেট দিয়া দরকার মতো শিবেন প্রথমে পুরনো বাড়িটার গ্যারেজে, তারপর সেখান থেকে সোজা নতুন বাড়িটার গ্যারেজে চলে যেতে পারতো। হে বাবা, এই যে অদ্ভুত সিদ্ধান্ত! আনন্দ, তুই করেছিলি কি? মৃগাঙ্কবাবুর কথায় আনন্দবাবু একবার বৃদ্ধ গোপাল সূত্রধরকে দেখলেন, তারপর মৃগাঙ্কবাবুর দিকে তাকিয়ে বললেন, আমার কিন্তু কিচ্ছু মনে পড়ছে না রে ভাই, কিচ্ছু না। এই লোকটাকে তো চিনতেই পাচ্ছি না। সবাই সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে মৃগাঙ্ক, চক্রান্ত চক্রান্ত। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, এই সমস্ত আমি কিচ্ছু করিনি। সরি স্যার, এগুলো আপনিই করেছেন। তবে অ্যালজাইমার হওয়ায় আজ আর কিছু আপনার মনে নেই। তার মানে তো তোমরা সবাই আমাকেই চোর বানাচ্ছ? তাছাড়া তো বাপি আর কোনো সমাধান দেখছি না। আমার ভাবতেও অবাক লাগছে এসব। না ম্যাডাম, আনন্দবাবু শিবেনকে লোক সমাজের চোখ থেকে বাঁচাতেই কাজ করেছে। তবে চুরিটা করেছে অন্য কেউ। অন্য কেউ বলতে আপনি কাকে মিন করছেন দেবাশিস বাবু? ভয় পাবেন না সম্রাট বাবু, আপনি নন, চুরিটা করেছে শিবেন নিজে। সারা ঘরে একটা নিস্তব্ধতা বিরাজ করলো কয়েক মুহূর্ত। সবার চোখ শিবেনের দিকে যেতেই সে বিভ্রান্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি বলছেন স্যার? আমি চুরি করেছি মানে? গরিব বামন বলে কি মান সম্মান নেই? আপনার কাছে কি প্রমাণ আছে স্যার? প্রমাণ অনেক শিবেন ভাই, তবে সবচেয়ে বেশি হলো তোমার হাতের ছাপ। হাতের ছাপ? একটু খোলসা করে বলো দেবাশিস। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞের থেকে আলমারি থেকে যেসব হাতের ছাপ পাওয়া গেছে, তার মধ্যে সিকিউরিটি কোম্পানির ওই 2 গার্ড ছাড়াও তৃতীয় এক ব্যক্তিও ছিল। আমি পরে উপস্থিত সবার হাতের ছাপ পরীক্ষা করে দেখেছি, কিন্তু কারোর সাথে সেই ছাপ ম্যাচ করেনি। এখানে প্রথম দিন আসার পরই শিবেনকে দেখে আমার একটু সন্দেহ হয়। ঘরময় পাইচারি করার ছলে আমি ডাস্টবিন থেকে সবার অলক্ষ্যে একটা না খাওয়া ওষুধের স্ট্রিপ খুঁজে পাই। ওটা অ্যালজাইমারের ওষুধ। গুগল সার্চ করে পরে দেখেছি, যদিও তখনও জানতাম না যে আনন্দবাবু অ্যালজাইমারের রোগী। পরে কথা প্রসঙ্গে জানার পর হঠাৎ ভাবলাম, ওনার ওষুধ ডাস্টবিনে কেন? উনি নিশ্চয়ই খেতে ভুলে গেছেন। কিন্তু ওষুধ খাওয়ানোর দায়িত্ব তো শিবেনের, তবে কি ও ওনাকে না খাইয়ে ওষুধ ফেলে দিয়েছে? বলতে পারেন সেই থেকে একটা হালকা সন্দেহ আমার ছিলই।
এরপর যেদিন আনন্দবাবু নতুন বাড়ি পেরিয়ে ওনার গার্ডেন দিয়ে আপনাদের পুরনো বাড়িতে নিয়ে এলো, সেদিনই আমি শিবেনের কাছে জল চেয়ে খাই। আরো জল দিতে এলে আমি তার হাতের ছাপ সবার অরকে সংগ্রহ করি, সেই ছাপ মিলে যায়। এরপর আমার মাথায় ঘুরতে থাকে শিবেন কি করে সিকিউরিটি গার্ডদের ফাঁকি দিয়ে ক্যাবিনেট অবধি আসতে পারে। এগুলো যখনই ভাবছি, হঠাৎ দেখি আনন্দবাবুর বাগানের সব জায়গাতেই ছোটখাটো ঝোপঝাড় গজালেও পুরনো গ্যারেজ থেকে নতুন গ্যারেজ অবধি রাস্তাটায় সামান্য কটা ঘাস ছাড়া আর কোনো ঝোপঝাড় নেই। কিন্তু কেন? তাহলে কি তলায় কোনো কিছু আছে? এই ব্যাপারটা পরিষ্কার হলো যখন গতকাল সকালে সকলকে নিয়ে গ্যারেজে গিয়ে পৌঁছালাম। দাঁড়িয়ে থাকা গাড়ির তলায় একটা ম্যানহোল, আর গাড়ির নিচে এবং পেছনের ডিকির কাছটায় আবার শিবেনের হাতের ছাপ খুঁজে পাই। তখনই আমার সন্দেহটা আরো দৃঢ় হয়। তাই রাতের অন্ধকারে কোদাল নিয়ে এসে বাগানে নেমে ও বাড়ি যাওয়ার পথে মাটি খুঁড়তে থাকি, আর দেখতে পাই জলের মোটা পাইপ। ঠিক সেটাই আমি সন্দেহ করেছিলাম। কিন্তু সেই সময়ে সম্রাটবাবু হঠাৎ চলে এসে অন্ধকারে আমাকে চিনতে না পেরে আক্রমণ করে। অগত্যা চিনে ফেলার আগে আমাকে পালাতে হয়। পরদিন আবার আসি, আর আমার সন্দেহের কথা বললেও আনন্দবাবু তা অস্বীকার করে। বুঝতে পারি উনি মিথ্যে বলছেন না, আসলে সব ভুলে গেছেন। গ্যারেজের ভেতরকার আলমারি, এইসব কিছুর চাবি ওনার কাছেই ছিল, কিন্তু পরে শিবেন হস্তগত করে। সম্রাটরা যখন হানিমুনে যায়, সেই সুযোগে চুপি চুপি ও ওদের ঘরে পাইপ পথে আসে, আর ক্যাবিনেট খুলে সন্তর্পণে ঘরে পা রাখে। তারপর আলমারি খুলে খুঁজে খুঁজে গয়না বার করে আবার পুরনো পথে ক্যাবিনেট আর দেওয়াল টপকে গ্যারেজের আলমারির ভেতরে আসে। বামন হওয়ায় তার ওইটুকু পরিসর দিয়ে আসতে কোনো অসুবিধে হয়নি। কিন্তু অতগুলো গয়না শিবেন ইচ্ছে করে সেটাতে আনন্দবাবুর নতুন বাড়িতে ও নিজের ঘরে নিয়ে আসেনি, কারণ ও জানতো পুলিশ সন্দেহ হলে তল্লাশি চালাবে। ইচ্ছে ছিল পরে যখন তদন্ত একটু ঢিলে হবে ওই গয়না সরিয়ে ফেলবে। কিন্তু আমি সেদিন গ্যারেজে ঢুকে পড়ায় ও আর রিস্ক নেয়নি। সেরাতেই আলমারি খুলে ওগুলো সরাতে যায়, আর আমি সেটাই সন্দেহ করে জ্যোতিকা দেবীদের ঘরে ওঁত পেতে বসে থাকি। আমি জানতাম ওই আসবে, আর এসেও ছিল, কিন্তু আমি যে ক্যাবিনেটের ব্যাপারটা ধরে ফেলেছি তাও বুঝতে পারেনি। তাই গয়না আর টর্চ ফেলে পালায়। টর্চেও ওর হাতের ছাপ ছিল। আমি ইচ্ছে করেই গতকাল ওকে ধরিনি। আজ সকালে গোপাল সূত্রধরকে না আনলে অনেক কথাই সবার অজানা থাকতো। কিন্তু জ্যোতিকা এবাড়ির মেয়ে হয়ে এসব জানতো না। কিন্তু জ্যোতিকা এবাড়ির মেয়ে হয়ে এসব জানতো না? কিভাবে জানবে? ছোটবেলায় মা মারা যাওয়ায় আনন্দ শঙ্কর বাবু ওকে কালিম্পং বোর্ডিং এ দিয়ে এসেছিলেন, না হলে যে সার্কাস কোম্পানিটা দেশ বিদেশে ঘুরে চালাতে পারতেন না। তাই ছোটবেলার স্মৃতি জ্যোতিকা দেবীর কিছু সেটা মনে ছিল না। কিন্তু দেবাশিস, আমার মাথায় আসছে না যে কেন শিবেন ওই গয়নার পিছনে লোভ করলো, কারণ ওর তো তিন কুলে কেউ নেই। না স্যার, ওর স্ত্রী আর একটা ছোট মেয়ে আছে, বাঁকুড়াতে দেশের বাড়িতে থাকে। আমি যখন প্রথমবার এই বাড়িতে আসি তখন ও সিঁড়ির তলার ঘরেও ঢুকেছিলাম। সেখানে একটা প্লাস্টিক অনেক পুরনো কিছু চিঠি ছিল, সেখানে ও স্ত্রীর কিছু চিঠি পাই। পরবর্তীকালে মোবাইল ফোন চলে আসায় আর চিঠি লেখার দরকার না পড়লেও পুরনো চিঠিগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল শিবেন। দেবাশিসের কথা শেষ হতেই শিবেন ডুকরে কেঁদে উঠল। আমার মেয়ে এখন 20 বছর বয়স, ওকে বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। তাই দাদাবু যখন জ্যোতিকা আমাকে সব গয়না সুরক্ষিত রাখার প্ল্যান বলছিল, তখনই আমি ওগুলো চুরির প্ল্যান করি। কিন্তু সত্যি সত্যি শেষ পর্যন্ত এ বাড়িতে তা আনার সাহস হয়নি। পরে আমি বিবেকের দংশনে মরে যাই। যে দাদাবাবু আমার জন্য এত করলো, তার প্রতি বিশ্বাসঘাতকতা করতে মন চাইল না আমার। তাই ধরা পড়ার আগে ওগুলো যথাস্থানে রাখতেই গিয়েছিলাম। কিন্তু আপনি যে ক্যাবিনেটের ও প্রান্তে বসেছিলেন আমিও বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করবেন স্যার, দয়া করে এই বয়সে আর থানায় টানাটানি করবেন না স্যার। ঠিক আছে বাবা, ঠিক আছে। মৃগাঙ্ক ভাই, পরিবারের এই আভ্যন্তরীণ সমস্যা আমি চাই না যে আর এই বাইরে আসুক বাবা। চুরির মাল যখন অক্ষত আছে, আর শিবেন যখন তা সব স্বীকার করেছে, আর এটা নিয়ে জল ঘোলা করে লাভ নেই ভাই।
অনেকক্ষণ পর আনন্দশঙ্কর বাবু কথাগুলো বললেন। তারপর সম্রাটের একটা হাত ধরে বললেন, সরি সরি সম্রাট, সম্রাট, অনেক অনেক খারাপ কথা তোমায় বলেছি, অপমানও করেছি। আমি কিন্তু তার জন্য অনুতপ্ত বাবা, এখন ভীষণ অনুতপ্ত। আসলে আসলে তোমার ওই অতীত আমি মানতে পারছিলাম না। তাই এই যুথিকার এই বিয়েটাও আমি মনের দিক থেকে একদম মানতে পারিনি। তাই তাই আমার বাঁচার ইচ্ছেটাও কেমন যেন চলে গেছিল সম্রাট। আমার ওষুধপত্র আমি ইচ্ছে করে সব ফেলে দিতাম ডাস্টবিনে। এতে শিবেনের কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। হয়তো তার জন্যই আমার স্মৃতি শক্তি দিন দিন খারাপ থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। আর দেবাশিস তোমাকে নিয়ে তো অনেক ঠাট্টাই করেছি ভাই, ঠিকই, কিন্তু তুমি তো শেষ পর্যন্ত পথ দেখালে। আমি তোমার কাছেও ক্ষমা প্রার্থী ভাই। তাহলে এবার আমি আসি, আপনারা সবাই তবে মিলেমিশে থাকুন। নমস্কার। বন্ধ ক্যাবিনেট রহস্য গল্পটি এখানেই শেষ হলো। এই অন্য রকমের তদন্ত গল্পটি আমাদের লিখে দিয়েছেন লেখক কৃষ্ণ গুপ্ত। রেনবো মিডিয়ার তরফ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন শৈবাল, বিবেক, গোবিন্দ ও সুতপার সাথে আমি কমলেশ। আজ আমাদের গল্প পাঠের আসরে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী। গোয়েন্দা দেবাশিসের চরিত্রে অভিনয় করলেন রাজ চক্রবর্তী। আপনাকে জানাই রেনবো মিডিয়া পরিবারের স্বাগত। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।